সুধী দর্শক, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। দর্শক, গত 29শে ডিসেম্বর 2020 বিষাদময় বছরটির একদম শেষ দিনে ঘটেছিল স্মরণীয় আজকের বিষয়বস্তু সম্পর্কিত দুর্ঘটনাটি। ফেস দ্য পিপলের অনুষ্ঠানটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আজকের এই বিষাদময় যে ঘটনাটি নিয়ে আমরা আলোচনা করতে যাব সেটি সারা পৃথিবীর যেখানে বাঙালিরা আছেন, বাংলাদেশিরা আছেন, সবাইকে দেখবার সুযোগ করে দেবেন। এবং আমি অতিথিদের কাছে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের টাইমলাইন শেয়ার করতে পারবেন। লাখো মানুষ আজকের এই অনুষ্ঠানটি দেখবার জন্য মুখিয়ে আছে। আমরা জানাতে চাই আজকের এই ঘটনার পেছনের এবং ভেতরের আদ্যপ্রান্ত। আমি দর্শক, চাঁদপুর জেলার কচুয়া উপজেলার রহিমানগর নামক পাড়া গায়ে নবনির্মিত আধুনিক সুবিধা সম্বলিত কওমি মাদ্রাসা তালিমুল কোরআন ওয়াল হিকমা রহিমানগর কওমি মাদ্রাসাতে ঘটেছিল এই চাঞ্চল্যকর ঘটনাটি। মাদ্রাসার আমরা দুইভাবে খবরটি আমরা শুনেছি। এক নম্বর হলো মাদ্রাসার শিক্ষক কর্তৃক ছাত্র বলাৎকার। পরিপ্রেক্ষিতে এলাকাবাসী মিলে মাদ্রাসায় লুটপাট, ভাঙচুর এবং ব্যাপক ক্ষতি সাধন করে এবং বলাৎকারক অভিযোগে অভিযুক্ত শিক্ষক জনাব ওমর ফারুককে গণপিটুনি দিয়ে প্রায় মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়েছে। পরবর্তীতে প্রকাশ্যে ওমর ফারুকের মাথার চুল কামিয়ে দিয়ে ন্যাড়া করে দেওয়া হয়। সেই নির্যাতনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। পরিপ্রেক্ষিতে আমার এবং ফেস দ্য পিপলের টিমের নজরে আসে। মূলধারার গণমাধ্যমে এই ঘটনাটি ফলাও করে ছাপা হয়েছে। শুধুমাত্র মাদ্রাসার শিক্ষককে বলাৎকারক হিসেবেই প্রকাশ করা হয়েছে। সারা দেশের মানুষের মধ্যে স্পর্শকাতর এই ঘটনাটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রায় কিছুদিন পরপর এমন পুনরাবৃত্তি, বিশেষ করে মাদ্রাসায় আলেমদের দ্বারা কোনো মানুষ, কোনো শিশু হোক, পুরুষ হোক, নারী হোক, কারো রেপ করা হোক, নির্যাতন করা হোক, এটা আমরা সাধারণ মানুষরা মানতে পারি না। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সে কারণে আমাদের মধ্যে একটি বিশাল প্রতিক্রিয়া দেখা দিয়েছে। আজকে আমরা শুনবো আসলে কচুয়ার যে ঘটনাটি ঘটেছে সেটার পেছনে কী ছিল, সেটার ঘটনাটা আসলে সত্যিকার ঘটনাটা কী ছিল, কে সেখানে দায়ী, আলেম কি আসলেই কি এই ছাত্রটিকে ধর্ষণ করেছিল বা বলাৎকার করেছিল কি না, পরবর্তীতে কি হয়েছে, সেই সকল বিষয় জানবার জন্য আমি আজকে যে অতিথিদেরকে আপনাদের সামনে হাজির করেছি, সেখানে আমার সাথে রয়েছেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ হোসাইন আহমদ। তিনি উক্ত যেই ঘটনাটি ঘটেছে, যেখানে ঘটেছে সেই মাদ্রাসার মুহতামিম জনাব হোসাইন আহমেদ। তিনি আমার সাথে রয়েছেন জনাব সাইমুন সাদি। তিনি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ ও ঘটনার স্থান পরিদর্শনকারী এবং সম্পূর্ণ ঘটনা তিনি নিজ চোখে সেখানে গিয়ে দেখেছেন। তিনি রয়েছেন আমার সাথে, রয়েছেন জনাব এমডি শরীফুল ইসলাম। তিনি একটি মাদ্রাসার অধ্যক্ষ। মাদ্রাসাটির নাম আপনি বলবেন শরীফ ভাই, আপনার কাছে যখন যাব। এরপরে রয়েছেন জনাব আবুল হুসাইন। তিনি প্রাক্তন সভাপতি কচুয়া প্রেস ক্লাব এবং প্রমিনেন্ট প্রথিতযশা একজন সাংবাদিক, সিনিয়র সাংবাদিক। তিনি পুরো ঘটনাটিকে পরবর্তীতে অবলোকন করেছেন এবং স্টেটমেন্টগুলি তিনি নিজেই শুনেছেন, সেখানকার অনেক কিছু তিনি জানেন। আমরা এই সব কিছুকে আজকে আলোচনা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো যে এই ঘটনার আড়ালে কি ছিল, কেন হয়েছিল, কারা ঘটিয়েছিল এবং পরবর্তীতে এই হাফেজ জনাব ওমর ফারুককে কেন অত্যাচার করেছিল। এই সব কিছু আমি আপনাদের সামনে তুলে ধরব। আমার সাথে একটু পর যুক্ত হবেন জনাব সরওয়ার হোসেন। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে মামলাটি করা হয় সেই মামলাটি তিনি তদন্ত দায়িত্ব পালন করছেন, মামলাটির পক্ষের দায়িত্ব পালন করছেন। তো তিনি যুক্ত হবেন আমার সাথে। আমি প্রথমে শুরু করতে চাই, আজকের এই অনুষ্ঠানের সূত্রপাতটি করতে চাই জনাব মাওলানা হোসাইন আহমেদ, আপনার কাছ থেকে আমি শুরু করতে চাই। আপনি তো সেই মাদ্রাসার মুহতামিম। আপনার মাদ্রাসাতে আসলে কি ঘটেছিল সেদিন 29শে ডিসেম্বর? কি ঘটেছিল আপনি একটু দয়া করে ছোট করে বলবেন, কারণ আমরা সবার কথা শুনবো। তাহলে আপনি ছোট ছোট করে যদি বলেন আমি সবাইকে সময় ভাগ করতে সুবিধা হবে। জনাব আহমদ হুসাইন, আপনি বলবেন দয়া করে। জি, আলহামদুলিল্লাহ।
আমি মাওলানা হুসাইন আহমেদ, প্রতিষ্ঠাতা মুহতামিম তালিমুল কোরআন ওয়াল হিকমা, রহিমানগর কওমি মাদ্রাসা। গত 29/12/2020 তারিখে অত্র মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনার বিবরণ লিখিতভাবে তুলে ধরলাম। অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবু বকর সিদ্দিক, পিতা মোহাম্মদ তৌহিদুল ইসলাম রিফন গত ফেব্রুয়ারি 2020 তারিখে অত্র মাদ্রাসায় ভর্তি হয়ে ঘটনার আগ পর্যন্ত লেখা পড়া করতে থাকে। এর মধ্যে ছাত্র গত 2-3 সপ্তাহ আগে মাদ্রাসার নিয়ম ভঙ্গ করে অন্য আরো 2-3 জন ছাত্রকে নিয়ে রাত আনুমানিক 9টা 9:30টার দিকে স্থানীয় রহিমানগর বাজারে ফুচকা খেতে যায়। কোনো শিক্ষককে না জানিয়ে ফুচকা খেয়ে আসার সময় অত্র মাদ্রাসার শিক্ষক হাফেজ ওমর ফারুক সাহেব তাদেরকে দেখতে পেয়ে হিফজু বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মাওলানা জাকারিয়া সাহেবকে অবগত করেন। তারপর তিনি তাদেরকে শাসন করেন এবং বলেন যে ভবিষ্যতে যেন এইভাবে বিনা অনুমতিতে মাদ্রাসার বাইরে না যায়। এরপর এরপর দিন ছাত্র আবু বকর সিদ্দিক অত্র মাদ্রাসা হইতে কাউকে কিছু না বলে পালিয়ে বাড়িতে চলে যায়। শ্রেণী শিক্ষক হাফেজ ওমর ফারুক সাহেব যখন ক্লাসে পড়াতে যায় তখন ছাত্র আবু বকরকে ক্লাসে না দেখে অন্য ছাত্রদেরকে জিজ্ঞেস করলে তারা বলে যে আবু বকর বাড়িতে চলে গেছে। তখন শ্রেণী শিক্ষক ছাত্রদেরকে জিজ্ঞেস করলে শ্রেণী শিক্ষক বিষয়টি আমাকে জানায়। আমি তখন ছাত্র আবু বকরের বাবার সাথে যোগাযোগ করি এবং তাকে এই ব্যাপারে অবহিত করি। পরদিন আবু বকরের চাচা আমিনুল ইসলাম শিপন অন্য কয়েকজন অপরিচিত লোককে নিয়ে অত্র মাদ্রাসার গেটে এসে মাদ্রাসার শিক্ষক মাওলানা জহিরুল ইসলাম সাহেবকে জিজ্ঞাসা করেন যে হাফেজ সাহেব কোথায়। একটু ধমকের সুরেই বলছেন। ওই সময় তাদেরকে খুবই উত্তেজিত অবস্থায় দেখা যায়। তখন আমি মাদ্রাসা অফিস হতে বাইরে গিয়ে তাদেরকে মাদ্রাসার অফিস কক্ষে নিয়ে আসি এবং ছাত্র আবু বকরের বিষয়ে দুঃখ প্রকাশ করি। তারপর তাকে এই বলে আশ্বস্ত করি যে ভবিষ্যতে তাকে আর বেশি শাসন করবে না, আমি এটা আমার ওস্তাদদেরকে বলে দিব। এতে ছাত্রের চাচা আশ্বস্ত হয়ে ছাত্র আবু বকরকে আবার অত্র মাদ্রাসায় দিয়ে যান। তারপর আবু বকর মাদ্রাসা আগের চেয়ে আরো বেশি অমনোযোগী হয়ে পড়ে এবং অন্যান্য ছাত্রদের সাথে বিভিন্ন সময়ে ঝামেলায় জড়িয়ে পড়ে, যার কারণে মাদ্রাসার শৃঙ্খলা রক্ষার্থে মাঝে মধ্যে ছাত্রদেরকে শাসন করার দরকার হয়ে পড়ে। ঘটনার দিন অর্থাৎ 29/12/2020 তারিখে সময় আনুমানিক 3টা 45 ছাত্র আবু বকর অন্য এক ছাত্র সিয়ামের সাথে রেহাল নিয়ে দুষ্টুমি করতেছিল। এমন সময় শ্রেণী শিক্ষক হাফেজ ওমর ফারুক দেখতে পেয়ে উভয় ছাত্রকে শাসন করে, যার কারণে ছাত্র আবু বকর আসরের নামাজের সময় নামাজে না এসে কোনো শিক্ষককে কোনো কিছু না বলে সে তার বাবার নিকট চলে যায়। যাবার সময় অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ কাউসার আহমদ ওনার সাথে দেখা হয়, আমাদের ছাত্র কাউসার আহমেদের সাথে দেখা হয় এবং তার নিকটে তার ওস্তাদ হাফেজ ওমর ফারুকের নামে একটি খারাপ অভিযোগ করে। ছাত্র কাউসার অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা জাকারিয়া সাহেবকে উক্ত বিষয়ে অবহিত করার পর মাওলানা জাকারিয়া সাহেব বিষয়টি আমাকে মোবাইলের মাধ্যমে জানাইলে আমি সাথে সাথে ছাত্র আবু বকরের বাবার সাথে মোবাইলে যোগাযোগ করি এবং বলি যে ভাই, আমি বর্তমানে চাঁদপুরে আছি, ঘন্টা খানিকের মধ্যে আমি রহিমানগরে আসতেছি, তারপর দেখে শুনে কি হয়েছে না হয়েছে তার ব্যবস্থা নিব। তারপর তিনি আমাকে বললেন জি ঠিক আছে, আপনি আসেন। এরপর আমি বেশ কয়েকবার ছাত্রের বাবার সাথে মোবাইলে যোগাযোগ করতে চাইলেও পারি নাই, কারণ তিনি আমার কল রিসিভ করেন নাই। তাই আমি অত্র মাদ্রাসার 2জন শিক্ষককে ছাত্রের বাবার নিকট পাঠাই। তারা ছাত্রের বাবার সাথে দেখা করে বলেছেন যে মাদ্রাসার মোহতামিম সাহেব মাদ্রাসা আসতেছে, আপনিও মাদ্রাসা আসেন। আসার পর মাদ্রাসার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা নেওয়া হবে। এই বলে শিক্ষকদ্বয় সেখান হতে মাদ্রাসায় চলে আসেন এবং দেখতে পান সময় আনুমানিক 6টা 10 ছাত্রের চাচা আমিনুল ইসলাম শিপন আরো 10-12 জন সন্ত্রাসী সহ অত্র মাদ্রাসায় প্রবেশ করে শিক্ষক হাফেজ ওমর ফারুককে শ্রেণীকক্ষ হতে ধরে টেনে হেঁচড়ে বাইরে নিয়ে আসতেছে এবং বেদর মারধর করতেছে। এ কথা আমি শিক্ষক মাওলানা জাকারিয়া হতে মোবাইলে জানতে পারি। এ সময় আমিনুল ইসলাম শিপন মোবাইল কলের মাধ্যমে আরো অসংখ্য সন্ত্রাসী নিয়ে আসে এবং অত্র মাদ্রাসার শিক্ষকদেরকে অমানবিক নির্যাতন ও মারধর করে এবং অত্র মাদ্রাসায় বিভিন্ন ক্ষতি সাধন করে, যাহা অত্র মাদ্রাসার সিসি ক্যামেরায় ধারণকৃত আছে। পরিস্থিতি খুবই খারাপ থাকায় আমি তৎক্ষণাৎ মাদ্রাসায় আসতে পারি নাই। পরিস্থিতি যখন কিছুটা শান্ত হয় তখন আমি মাদ্রাসায় এসে নিজে মাদ্রাসার ক্ষয়ক্ষতি প্রত্যক্ষ করি এবং জানতে পারি যে স্থানীয় চেয়ারম্যান জনাব কবির হোসেন সাহেব
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য আইন শৃঙ্খলা বাহিনী খবর দিয়ে নিয়ে আসেন এবং হাফেজ ওমর ফারুক সাহেবকে সন্ত্রাসীদের হাত থেকে বাঁচানোর জন্য পুলিশের হাতে তুলে দেন। এরপরের সমস্ত ঘটনা এলাকাবাসী সবাই দেখেছেন, জানেন, সারা বাংলাদেশের সবাই দেখেছেন, জানেন, সারা পৃথিবীর সবাই সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। এই ঘটনাটি সম্পূর্ণ একটি মিথ্যা অভিযোগ দিয়ে পূর্ব পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। মূলত এই এলাকায় কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ায় এক শ্রেণীর মানুষ ও সন্ত্রাসীদের মনে একটি হিংসার সৃষ্টি হয় এবং এই প্রতিষ্ঠানকে কিভাবে ধ্বংস করা যায় তাহা ভেবেই মিথ্যা একটি অপবাদ দিয়ে অত্র প্রতিষ্ঠানটি বন্ধ করার পরিকল্পনা করে। অথচ 1/1/2021 রোজ শুক্রবার জামিয়া আহমেদিয়া কচুয়া মাদ্রাসার অফিস কক্ষে অসংখ্য সাংবাদিক, আইনজীবী, বিশিষ্ট ওলামায়ে কেরাম এবং বিশিষ্ট ব্যবসায়ীগণের সামনে অভিযুক্ত দিনের সকল ভিডিও ফুটেজ দেখানো হয়। এটা সকলের কাছেই স্পষ্ট, কিন্তু অভিযোগের কোনো সত্যতা মেলেনি। হাফেজ ওমর ফারুক সম্পূর্ণ নির্দেশ প্রমাণিত হয়, যাহা দেখে ভিকটিমের বাবা কান্নারত অবস্থায় স্বীকার করেন যে আমার ছেলে পড়ালেখার চাপে ওস্তাদের বিরুদ্ধে অভিযোগ তোলে। আমি অত্র মাদ্রাসার মোহতামিম হিসাবে অত্র ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সুষ্ঠু বিচার দাবি করছি। আশা করি প্রশাসনের মাধ্যমে বাংলাদেশ সরকার এর সুষ্ঠু বিচার করবেন। এই প্রত্যাশায় আমি আমার লিখিত জবানবন্দি শেষ করলাম। মাওলানা হুসাইন আহমদ সাহেব, প্রতিষ্ঠাতা মোহতামিম তালিমুল কোরআন ওয়াল হিকমা রহিমানগর কওমি মাদ্রাসা। না, এখন আপনার কাছে প্রশ্ন হলো মাওলানা হোসেন আহমেদ, আপনার কাছে কেন মনে হয়েছে যে ষড়যন্ত্র সেখানে চলছে? কেন মনে হয়েছে যে সেখানে অন্যরা কেউ আপনাদের ক্ষতি সাধন করতে চাচ্ছে? এবং এই ধরনের ঘটনা কেন ঘটিয়ে আপনার সাথে কি ব্যক্তিগত কোনো শত্রুতা ছিল অথবা কি কারণ, সেটা আপনি আমাকে পরে বলবেন। আমি এই পর্বে যেতে চাই জনাব আবুল হুসাইন, জার্নালিস্ট, সেখানকার একজন প্রতিনিধি জার্নালিস্ট, সাংবাদিক। তিনি দৈনিক ইত্তেফাকের প্রতিনিধিত্ব করছেন বর্তমানে এবং কচুয়া প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব আবুল হুসাইন। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। জনাব আবুল হুসাইন, আপনি একজন পরিচ্ছন্ন কথার মানুষ। আপনার কাছ থেকে আমি সত্যটা জানতে চাচ্ছি। বর্তমানে যে ঘটনাটি ঘটেছে আপনার এলাকাতে, আমরা সবাই শুনেছি, প্রায় পৃথিবীতে সব জায়গায় তোলপাড় হয়েছে এই ঘটনাটি নিয়ে। আমরা আসলে স্বাভাবিক মানুষ দ্বারা ধর্ষিত হলে আমরা তেমন খুব বেশি অবাক হই না, কিন্তু যখন আমাদের সমাজে আলেম দ্বারা কোনো ধরনের ঘটনা, এই ধরনের ঘটনা আমরা কোনোভাবেই মানতে পারি না। আপনার সেই চেতনা জায়গা থেকে আপনার বক্তব্যটি শুনতে চাই এবং আপনি দয়া করে বলবেন যে এই ঘটনার আড়ালের সত্যটি কি এবং কি মনে হচ্ছে আপনার কাছে, কেন এই ঘটনাটি ঘটানো হয়েছে, বা যদি আলেম দ্বারাও ধর্ষণ হয়ে থাকে সেটাও আপনি একটু দয়া করে বলবেন। জনাব আবুল হোসেন। জি, আপনাকে অনেক ধন্যবাদ। 30 ডিসেম্বর রাত 9:30টার দিকে আমি জানতে পারলাম যে এই কচুয়ার রহিমানগর সংলগ্ন সাতবাড়িয়া কওমি মাদ্রাসার হাফেজ ওমর ফারুককে গণধোলাই দেওয়া হয়েছে একটি শিশুকে বলাৎকারের প্রেক্ষিতে। তো সাথে সাথে আমি থানায় ফোন দিলাম। ওনারা তখন হাফেজ ওমর ফারুককে নিয়ে থানায় চলে গেছে। এরপরে আমি স্থানীয়ভাবে বিভিন্ন স্থানে ফোন টোন করে জানতে পারলাম যে আমি প্রথমত এটাই শুনেছি যে 29 ডিসেম্বর সন্ধ্যায় হাফেজ ওমর ফারুক সাহেব একটা শিশুকে বলাৎকার করেছে, হাতে নাতে ধরা হয়েছে, তাকে সেই জন্য গণধোলাই দেওয়া। আপনারা কি শুনতে পাচ্ছেন জনাব আবুল হোসেনকে? আমি শুনতে পাচ্ছি না। জনাব আবুল হোসেন, আপনাকে শোনা যাচ্ছে না? হ্যাঁ, আমি একটু শুনতে পাচ্ছি। জি, আপনি বলুন। হ্যাঁ, আপনি সেখানে শুনেছেন যে গণধোলাই দিয়েছে জনাব হাফেজ ওমর ফারুককে। এরপরে বলুন, এরপরে আপনি বলছিলেন। তারপর আমি রাত 10টার দিকে থানায় ফোন দিলাম। বললো যে আমি জানতে চাইলাম যে হাফেজ ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়েছে কিনা। গ্রেপ্তার এখন আমরা ওনাকে আটক করে নিয়ে আসছি, আমরা ঘটনাগুলো পর্যালোচনা করতেছি। মামলার কথা জিজ্ঞাসা করলাম, এই মুহূর্তে বলতে পারতেছি না যে মামলা হবে অথবা হবে না, বিষয়টি নিয়ে আলাপ আলোচনা চলছে। তো সকালে আপনি যোগাযোগ করবেন। আমি
30 তারিখ সকালবেলা, মানে 30 ডিসেম্বর, আমি সরেজমিনে গেলাম। মাদ্রাসায় গিয়ে আমি ওই মাদ্রাসার একজন শিক্ষক, নাম হলো মুজিবুর রহমান, ওনার সাথে কথা বললাম। তো উনি আমাকে ঘটনা বর্ণনা করলো। উনি বললেন যে আবু বকর মিয়াজিকে নিয়ে যে কথা সূত্রপাত হয়েছে, এই ছেলেটা মাঝে মাঝে বেপরোয়া চলতো। কোনো প্রকার ইনফরমেশন ছাড়াই সে মাদ্রাসা থেকে বের হইয়া দোকানপাটে চলে যেত। 1-1.5 ঘন্টা 2 ঘন্টা পরে আসতো। এগুলো নিয়ে হাফেজ সাহেব, ওমর ফারুক সাহেব, এই ছেলেটাকে খুব শাসাইছে, মারধর করছে। আহ তখন থেকেই ছেলেটা লুকোচুরি করার চেষ্টা করতো। 29 ডিসেম্বর আসরের নামাজের সময় কোনো এক ফাঁকে ছেলেটি মাদ্রাসা থেকে চলে যায়। এরপর সন্ধ্যায় আবু বকরের বাবা কয়েকজনকে নিয়ে ইয়েতে মাদ্রাসায় আসে। মুহূর্তের মধ্যেই ঘটনাটা এলাকায় জানাজানি হয়ে গেলে স্থানীয় লোকজনরা উত্তেজিত হইয়া মাদ্রাসা অবরুদ্ধ করে, ভাঙচুর করে, হাফেজ সাহেবকে খুব মারধর করে, তার চুল কেটে দিয়ে মাথা নাড়া করে দেয়। তো ইয়েতে মুজিবুর রহমান সাহেব আমাকে স্পষ্টভাবেই বললেন যে মূল দ্বন্দ্ব ইয়েটা, ছেলেটা আপনাকে যে অপবাদ দিচ্ছে সেটাকে ব্যত্রাঘাত আকর্ষণ করার কারণে সে এই ধরনের একটা অপবাদ দিয়েছে। এটা ছেলেটার একটা পরিকল্পিত বিষয় ছাড়া আর কিছুই না। যাই হোক, এরপর আমরা ইয়েতে জানুয়ারি মাসের 1 তারিখ শুক্রবার, গত শুক্রবার, আমরা ওই থানা সংলগ্ন আমদিয়া মাদ্রাসা আমরা বসলাম। ওই মাদ্রাসা ছিল, এলাকার অন্য ব্যক্তিরাও ছিল, আমরা 10-12 জন সাংবাদিক ছিলাম। সেইখানে আমরা সিসি ক্যামেরার ফুটেজ গুলো আমরা পর্যবেক্ষণ করি। দেখা গেল যে আমরা ওমর ফারুক সাহেবকে মাদ্রাসায় ছাত্রদেরকে শৃঙ্খলাবদ্ধ করতে, রুমে রুমে প্রবেশ করাতে উনি দায়িত্ব পালন করতেছেন। কোন প্রকার যে একটা টয়লেটের কথা আসছে, টয়লেটে উনি প্রবেশ করেছে কিন্তু টয়লেট থেকে তিনি বের হয়েছেন, এই যে আমরা কোনো কিছুই দেখতে পাইনি। তবে এক পর্যায়ে দেখেছিলাম যে আবু বকর টয়লেটে গেছে, আবার সে স্বাভাবিকভাবেই টয়লেট থেকে বেরিয়ে এসেছে। আবু বকর মানে সেই ছাত্র। আমরা শুধু এটা আবু বকর, জি, এই যে যে কথাটা বলা হয়েছিল যে এটা 29 ডিসেম্বর এই ঘটনাটা ঘটছে। 29 ডিসেম্বরে আমরা ক্যামেরার ফুটেজ গুলা লক্ষ্য করেছি। তারপর আমাদের একটু সন্দেহ হয়তো 2-1 দিন আগ পরে তো হতে পারে, সেই জন্য পিছন থেকে অর্থাৎ 27 ডিসেম্বর থেকে 27, 28, 29 না, আমরা সম্ভবত 25 ডিসেম্বর থেকে শুরু করে আমরা 29 ডিসেম্বর পর্যন্ত সিসি ক্যামেরার ফুটেজ গুলো আমরা লক্ষ্য করেছি। আমরা আমরা পর্যবেক্ষণ করেছি। আমরা এখন কোনো কিছু দুঃখজনকভাবে জনাব আবুল হোসেন আমার এখান থেকে ডিসকানেক্ট, আবার কানেক্টেড হয়েছেন। জি জনাব আবুল হোসেন, আপনাকে শুনতে পারছিলাম না শেষের দিকে। আপনি বলছিলেন যে 25-26 পর্যন্ত আপনি অবলোকন করেছেন, পর্যবেক্ষণ করেছেন আপনার সন্দেহ দূরীভূত করার জন্য। এরপর কি পেয়েছেন, সেই দিনগুলিতে কি পেয়েছেন সিসি টিভি ক্যামেরাতে? 25 থেকে শুরু করে 29 ডিসেম্বর পর্যন্ত টানা 5 দিনের করেছি। ক্যামেরার ফুটেজ গুলা পর্যবেক্ষণ করেছি। আমরা এই ধরনের কোনো আলামত দেখতে পাইনি যে ওমর ফারুক সাহেব টয়লেটে প্রবেশ করেছে কিংবা টয়লেট থেকে বেরিয়ে আসতেছে, এই জাতীয় কোনো কিছু আমরা এমন কোনো কিছু আমরা দেখতে পাই। তো বিষয়টা মিলিয়ে আমার কাছে যেটা অনুভব হচ্ছে, ওই যে মাদ্রাসার শিক্ষক মুজিবুর রহমান সাহেব যে কথাটা বলছেন, ছাত্রকে অতিরিক্ত শাসন করার ফলে সে উদ্দেশ্য প্রণোদিত ভাবে হাফেজ সাহেবের এই বদনামটা সৃষ্টি করেছে, এমনটি আমাদের কাছে এখনো মনে হচ্ছে। তো এখন মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। আমরাও বিভিন্ন ভাবে অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। আসলে বিষয়টা
এলাকায় যথেষ্ট আলোড়ন সৃষ্টি হয়েছে, এটা একটা স্পর্শকাতর জিনিস হয়েছে, এটা টক অফ দি কচুয়ায় পরিণত হয়েছে। সবারই মুখে মুখে একই প্রশ্ন, ঘটনাটা কতটা সত্য, কতটা ষড়যন্ত্র, সেটা ফাইন্ড আউট হওয়ার প্রয়োজন। এটা বিভিন্ন মহল থেকে এই দাবিটা উঠছে। যদি সত্য হয়ে থাকে তাহলে হাফেজ সাহেবের বিচার হোক, এটা সবাই চায়। আর যদি মিথ্যা হয়ে থাকে, এই মিথ্যা যে সৃষ্টি করলো তাদেরও শাস্তি সবাই এটা কামনা করতেছে। তো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ আবুল হোসেন সাহেব। তো এটার বিচারটা কি হওয়া উচিত, এবং বর্তমানে সেই হাফিজ সাহেব শিক্ষক তো এখন বর্তমানে জেলে আছেন, এখন পর্যন্ত তিনি ছাড়া পাননি। আপনি কি মনে করছেন সেই জেলে নেয়ার পেছনে অথবা এই ঘটনার পেছনে আপনি যেটা বললেন যে শুধুমাত্র শাসনের কারণে এটা আর কোনো কারণ রয়েছে কিনা, এবং শুধুমাত্র হাফেজদের এরকম ধরনের ঘটনা বা আলেমদের এরকম ঘটনা হলে কেন স্বাভাবিকভাবে আমরা খুব মানে তাদের উপরে হামলে পড়ি, এবং এই ধরনের মধ্যযুগীয় বর্বরতায় যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে সেটার পেছনেও বা কোনো ইন্ধন আছে কিনা সামাজিকভাবে বা রাজনৈতিকভাবে, সেটা আপনি একটু বলবেন, পর্যালোচনা করবেন। আমি পরবর্তী টানে আপনার কাছে আসলে আমি এই পর্যায়ে রুহুল আমিন সাদি আপনার কাছে যেতে যাচ্ছি। আপনি পরবর্তীতে সেখানে গিয়ে স্বচক্ষে সেখানে দেখেছেন, অবলোকন করেছেন, সে পর্যবেক্ষণ করেছেন, এবং আপনি কয়েকটি স্টেটমেন্ট আপনার টাইমলাইনে দিয়েছেন ফেসবুকে। আপনি সেখানকার মানুষের সাথেও কথা বলেছেন এবং আলামতও দেখেছেন। আপনি কি দেখেছেন আপনার স্বচক্ষে? আপনার কাছ থেকে একটু শুনতে যাচ্ছে জনাব রুহুল আমিন সাদি। আসসালামু আলাইকুম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য। আমরা মূলত প্রথমে আমি ফেসবুকে দেখি একটা ভিডিও যে একজন আলেমকে এভাবে মারধর করা হচ্ছে। করার পরে আমরা নিজেরা খবর নেই, কারণ এই ধরনের ঘটনাগুলো কোথাও হলে আমরা সাধারণত যেটা দেখি যে আলেমদের যেহেতু একটা পরিচ্ছন্ন একটা ইমেজ আছে, তাদের মধ্যে এ ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। খোঁজ নিয়ে যেটা দেখলাম, প্রথমে শুনলাম যে সেখানে সিসিটিভি ফুটেজ চেক করতে দেওয়া হয়নি। যখন তাকে হামলা করা হয় তখন সে বারবার বলছে যে আপনারা সিসিটিভি ফুটেজ দেখেন, বারবার বলছে সিসিটিভি দেখেন, এটা দেখার ওনারা দেখেননি, কথা শুনেননি। যাই হোক, তারপর কথা বলতে বলতে গিয়ে ওইখানে আমরা কচুয়াবাসী নামে একটি ফেসবুক পেজ আছে, সেখানে একটা ভিডিও পেলাম যে দুই পক্ষের বক্তব্য। দুই পক্ষের বক্তব্য আমরা জানতে পারলাম। সেই বক্তব্যে আমার কাছে মনে হলো যে ঘটনাটা অন্যরকম। যেভাবে আমরা ফেসবুকে দেখেছি বা যেভাবে আমরা মেইন স্ট্রিম মিডিয়ায় যেভাবে এসেছে, যে আমি বিশেষ করে বলতে চাই যে কয়েকটি টেলিভিশন চ্যানেল এবং কয়েকটি পত্রিকা, জাতীয় পত্রিকা, সেখানে এসেছে যে একজন শিক্ষককে বলাৎকারের অভিযোগে তাকে এভাবে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তো এই ঘটনাগুলোর পরিপ্রেক্ষিতে আমি সেই মাদ্রাসার যে প্রিন্সিপাল সাহেব, ওনার সাথে যোগাযোগ করলাম। উনি যোগাযোগ করার পর উনি তো কেঁদে দিলেন যে এই অবস্থা, উনি তো আমার সামনেই আছেন এখন, যে এই অবস্থা, আমাদের কোনো কথাই শুনতে দেওয়া হয়নি, কিছুই হয়নি, আমরা এই ধরনের একটা বিপদের মধ্যে আছি। যাই হোক, তাৎক্ষণিক আমরা চিন্তা করলাম যে আমরা ওইখানে যাই। তো আমরা 2 দিন পরে মূলত গেছি, ঘটনা ঘটার 2 দিন পরে গেছি। যাওয়ার পরে যেটা দেখলাম যে সেখানকার যে বাচ্চা অল্প বয়স্ক শিশুরা, এরা খুবই ভীত সন্ত্রস্ত। আমাদের গাড়ির শব্দ যখন তারা শুনছে, তখনই তাদের মধ্যে একটা ভয় ভীতি চলে আসছে, কারা আসছে এখানে। কিছু লোক বেরিয়ে আসছে দৌড়ে। যাই হোক, তারপর আমরা ভিতরে ঢুকলাম। ঢোকার পর আমরা বললাম যে আমরা তো তোমাদের পক্ষে এসেছি, আলহামদুলিল্লাহ। তো এটা আমাদেরকে দেখে খুব অল্প বয়স্ক কিছু বাচ্চা এরা কেঁদে দিল, ওদের চোখ দিয়ে পানি পড়তেছে যে আমরা এভাবে এই ধরনের একটি ভয়ের মধ্যে তারা আছে। একটা যেসব বাচ্চাদের বয়স 7 বছর, 8 বছর, 10 বছর, এরা কতটুকু ভয়ের মধ্য দিয়ে তারা এই কয়েকটা দিন অতিবাহিত করেছে। তাদের সামনে তাদের শিক্ষককে মারধর করা হয়েছে, চুল নেড়ে করে দেওয়া হয়েছে, আবার কিছু কিছু লোকজন তাদেরকেও ধমক দিয়েছে। তো এই ঘটনাগুলো ঘটেছে, আমরা সেখানে দেখতে পেলাম। তারপর মাদ্রাসা ভাঙচুর কিছু করা হয়েছে। বাইরে আমি দেখলাম যে এটা সাইনবোর্ড ভাঙা এখনো রয়েছে, আমি সেটা ছবি তুলে নিয়ে এসেছি, সেটা দেখলাম। তো এরপরে শিশুদের সাথে কথা বললাম, উস্তাদদের সাথে কথা বললাম। তো এখানে যে হাফেজ ওমর ফারুক সাহেবের যে কথাগুলো এসেছে, এর বাইরেও আরো কয়েকজন শিক্ষক কিন্তু তারা আহত হয়েছেন, তারাও মারধরের শিকার হয়েছেন। তারা ধরতে গিয়ে ওই শিক্ষককে একটু বাঁচাতে গিয়ে তারা মারধরের শিকার হয়েছেন। এগুলো আমরা দেখলাম। তারপর কথা বললাম মোহতামিম সাহেবের সাথে, এখানকার শিক্ষকদের সাথে। এরপরে এখান থেকে মানে ওইখানকার দৃশ্যগুলো আমি বলতেছি, এখান থেকে আমরা অনুভব করলাম যে আমরা একটু ওমর ফারুকের বাড়িতে যাই।
ওমর ফারুকের আমি আবার আসছি, ওমর ফারুকের বাড়িতে যাওয়ার পর তার একজন বৃদ্ধ বাবা, এটা খুবই দরিদ্র ফ্যামিলির সে, তাদের নিজেদের কোনো ঘরই নেই, মামাদের বাড়িতে থাকে। আর তার ছোট ভাই আরেকটা আছে, সেও হাফিজে কোরআন। তো বাবা তো কেঁদে দিলেন, খুব স্বাভাবিক যেটা হয়েছে, কেঁদে দিলেন যে খুবই খারাপ অবস্থা ওনাদের মধ্যে। তো আমরা তাদেরকে সান্ত্বনা দিলাম। তো এই হচ্ছে ওইখানকার পরিস্থিতি। কিন্তু আমরা কথা বলে যেটা জানলাম কিছু বাইরের কিছু লোকদের সাথে, যখন আমরা গেলাম ওই আমাদের টিম মাদ্রাসার ভিতরে ছিলাম, বাইরের কিছু জনগণের সাথে কথা বললাম। আমাকে একজন দোকানদার বলল যে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে পরিকল্পিতভাবে, সে তার নাম প্রকাশ করতে চায়নি। আমি বললাম যে কি কারণে আপনার কাছে মনে হলো যে পরিকল্পিতভাবে? তো উনি পুরোপুরি বলতে পারেনি। উনার কথার মধ্যে যেটা আমি বুঝতে পেরেছি, কয়েকটা পয়েন্ট বলেছে। যে নাম্বার 1 হচ্ছে যে এই ঘটনাটা যখন ঘটেছে, ঘটার সাথে সাথে যখন তারা এভাবে বাইরের দোকানগুলোতে বা বাজারে যখন কথাবার্তা হচ্ছে, লোক জমায়েত করা হচ্ছে, তখন কিছু লোক বলেছে যে মাদ্রাসার মোস্তামিম সাহেব কোথায়, উনি কি আছে? তো বলা হয়েছে যে উনি নাকি কচুয়া থেকে বাইরে, উনি বাহির থেকে ফোনে কথা বলেছেন। তো বলছে না, ফোনের কোনো কথাবার্তা আমরা শুনতে পারবো না। আমরা মাদ্রাসা গিয়ে ওই হুজুরকে বের করবো, হুজুরকে দেখবো, হুজুরকে আটক করব। এই ধরনের একটা কথা এখানে এসেছে। তারপর যে আলামতগুলো আমরা দেখলাম এখানে, যে নরমালি যদি কোনো ধরনের ঘটনা ঘটে তাহলে তো প্রথমে ওইখানকার মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কথা বলা উচিত। সেখানে সিসিটিভি আছে। আমরা অবাক হয়েছি যে এত দূরে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের একটি মাদ্রাসা, সেখানে সিসিটিভি আগে থেকেই সেটিং করা আছে। এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। আমাদের শহরাঞ্চলে অনেক মাদ্রাসায় কিন্তু সিসিটিভি নেই। আমি যে ঢাকা শহরে যেখানে বসে কথা বলতেছি, সেখানে অনেক মাদ্রাসায় সিসিটিভি এই সিস্টেম গুলো নেই, বা আমরা হয়তো এগুলো করি না। তো গ্রামে তারা সতর্কতামূলক আগে থেকে সেটা করা আছে। তো আমরা এটা একটু অবাক হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা এই সিসিটিভি যদি না থাকতো তাহলে সারা বিশ্বের মানুষ মনে করতো, আমরাও বিশ্বাস করতাম হয়তো যে আসলে মধ্যে ঘটনাটা ঘটেছে, কারণ এগুলোতে আসলে এমন কোনো এভিডেন্স কিন্তু পাওয়া যায় না। তারপর ওনারা যেভাবে এখানে হামলা করলেন, কারো কোনো কথাবার্তা না শুনে, এটাকে আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটি পরিকল্পিত। দ্বিতীয়ত হচ্ছে পরিকল্পিত কেন মনে হচ্ছে আপনার কাছে, জনাব আমিন সাদি, রুহুল আমিন সাদি, আপনার কাছে কেন মনে হচ্ছে যে পরিকল্পিত? কারণ আমরা তো এরকম ঘটনা আরো দেখেছি বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন সময় তো আমরা দেখেছি যে মাদ্রাসা শিক্ষক দ্বারা ছাত্র বলাৎকার হয়েছে, এবং সেটা কিছু কিছু জায়গাতে কখনো কখনো প্রমাণিত হয়েছে। তো এই ক্ষেত্রে কেন আপনার কাছে মনে হয়েছে যে এটা পূর্ব পরিকল্পিত কোনো কিছু হতে পারে? আমার কাছে মনে হয় কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে যে পরিকল্পিতের জন্য মনে হচ্ছে যখন তাকে মারতে যায়, যখন এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন তো মানুষ এখানে আসলে কি হয়েছে কর্তৃপক্ষের সাথে কথা বলে, বা মাদ্রাসার শিক্ষক যারা তাদের সাথে কথা বলে, বা সেখানকার যারা সমাজের যারা গণ্যমান্য আছে, সেখানকার চেয়ারম্যান আছে, সেখানকার আরো যারা আছেন, লোকাল যারা লিডার আছেন, তাদের সাথে কথা বলে। এখানে তো এগুলো কোনো কিছু ফলো করা হয়নি, সরাসরি গিয়ে হামলা করা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যে ওই যে লোকটি, যে হাফিজ ওমর ফারুক, সে কিন্তু তার উপর যখন অভিযোগ আসছে সে কিন্তু পলায় নাই, তার পালানোর কিন্তু সুযোগ ছিল। সে আরো বিভিন্ন ধরনের অনেক কিছু করার সুযোগ ছিল, সে পলায় নাই, সে কিন্তু স্টিল এখানে দাঁড়িয়েছিল, সে নিজেকে নির্দোষ দাবি করতেছিল। এরপরে হচ্ছে এই ধরনের ঘটনা ঘটার পরে সাধারণত আরো যারা এগুলো করে তাদের আরো অনেকগুলো অপরাধ কিন্তু আগে থেকে করা থাকে। যেমন আমরা দেখলাম যে পরিমল যখন ধর্ষণ করলো ঢাকা শহরে, যে আপনারা জানেন যে একটা নামকরা স্কুলে, পরিমলের ধর্ষণের কথা যখন মিডিয়া আসলো, মিডিয়া আসার পরে আরো অনেক ভুক্তভোগী ছাত্রীরা এসে অভিযোগ জানালো যে আমাদের সাথে সেই ধরনের আচরণ করেছে। কিন্তু এই ক্ষেত্রে দেখা গেল যে এই ধরনের কোনো কিছু আমরা পাই নাই। আমরা এই ছাত্রদের সাথে আলাদাভাবে জিজ্ঞেস করেছি অনেকে, তারা বলে যে অসম্ভব ব্যাপার। এবং বারবার জিজ্ঞেস করেছি, একাকি জিজ্ঞেস করেছি অনেক ছাত্রকে আমি সেখানে যাওয়ার পরে, ওই ধরনের কোনো কিছু নাই, বা কারো কোনো অভিযোগও আসে নাই। এটা একটা আপনার কাছে কেন মনে হচ্ছে, হ্যাঁ কেন মনে হচ্ছে, জি জি বলুন বলুন বলুন, জি আপনারা বলছিলেন। এরপরে যেটা হচ্ছে যে সিসিটিভি যে ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজ ওনারা, সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে সিসিটিভি ফুটেজ ওনারা দেখতে চায়নি। এখানে শিক্ষক যারা আছেন, 3 জন শিক্ষক ছিলেন সম্ভবত, আমি 3 জনের সাথে কথা বলেছি উপস্থিত, তারা বারবার বলেছেন যে আপনারা সিসিটিভি দেখেন, সিসিটিভি আমাদের এখানে আছে। ওনারা কিন্তু সিসিটিভি দেখতে চায়নি। এবং যখন ভাঙচুর হয় তখন দেখলাম আরেকটা ছবি, যে ভাঙচুরের সময় ওনারা নাকি সিসিটিভিটা বন্ধ করে ভাঙচুর করেছে। অর্থাৎ যারা ভাঙচুর করতে এসেছিলেন তারা সিসিটিভি কিভাবে ইউজ করতে হয়, কিভাবে সিসিটিভি বন্ধ করতে হয়, এই সবগুলো তারা জানেন। বিষয়টা যদি এমন হতো যে সিসিটিভি সম্পর্কে ওই এলাকার মানুষ কিছুই জানে না, যারা হামলাকারী যারা এসেছিল তারা বুঝে না, যে তারা না বুঝেই হুজুরকে আক্রমণ করেছে, তাহলে বোঝা যেত যে তারা আসলে জানতেছে না।
তারা কিন্তু খুব ভালো করেই জানে যে সিসিটিভি বলতে কি, এখানে যে এগুলো সংরক্ষণ করা হয়, এবং সেজন্যই তারা যখন ভাঙচুর করে তখন সিসিটিভি কিন্তু বন্ধ করে ভাঙচুর করেছে, এবং এই বন্ধ করার ছবিটাও কিন্তু আছে। সেজন্য এই এই আলামতগুলোর কারণে মনে হয়েছে যে এটা পরিকল্পিত। আর এর আপনি কি পাশাপাশি ছেলের বাবার সাথে আমি কথা যেটা- বলেছেন সেখানে? সেখানে ছেলের বাবা কি বলে, বা ছেলের সাথে কথা বলেছেন কিনা? ছেলে কি বলেছে? ছেলে কি বলেছে যে এরকম কোনো ঘটনা ঘটেছে? না, আমি 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 ছেলের বাবাকে আমি পাই নাই, আমরা বলতে পারিনি। আমরা গেছি যখন ওই সময় ওনারা ছিলেন না। আমি আচ্ছা, শুধু ছেলের মাদ্রাসার ছেলের কর্মকর্তার বাবার সাথে কথা বলেছি। স্টেটমেন্ট বা পাশের বাবার যে স্টেটমেন্ট আমার কাছে নেই, সম্ভবত আচ্ছা, আমি পরবর্তী অন্য বক্তার কাছ থেকে নিব। সাইমন সাদি, আপনার কাছ থেকে আমি আবারও পরবর্তী টার্নে আরেকটি যে ব্যাপার জানতে চাইবো, সেটা হলো যে এই এই ধরনের ঘটনা তো বিভিন্ন মাদ্রাসায় ঘটে আসছে। এই ব্যাপারে আপনাদের কোনো ধরনের আপনার মনিটরিং ব্যবস্থা আছে কিনা, বা এগুলিকে যে আলেমদের মধ্যে এগুলি ঘটবে এটা আমরা কোনোভাবেই আসলে অ্যাকসেপ্ট করতে পারি না। তো এই ঘটনাটি যেটা ঘটেছে কচুয়াতে, সেটা হয়তো এক্সেপশনালি, আমরা যেহেতু সিসি ক্যামেরা আছে, কিন্তু অন্যান্য মাদ্রাসায় সিসি ক্যামেরা নাই। সেখানে এই ধরনের ঘটনাগুলি আমরা বিভিন্ন সময় শুনতে পাই যে এই ধরনের বলাৎকারের ঘটনা ঘটছে। আপনার কাছে কি মনে হয় সেগুলোর পেছনে কি কোনো ধরনের এই আজকে যেটা আপনি দাবি করছেন যে পরিকল্পিত কোনো কিছু ছিল বা আছে কিনা, বা এই ভবিষ্যতে যেগুলি ঘটবে সেখানেও, বা আপনাদের এখন থেকে কি ধরনের ব্যবস্থা আপনারা নিতে পারেন এই ঘটনাগুলিকে প্রিভেন্ট করার জন্য, এ ব্যাপারে আপনি বলবেন। আমি এই পর্যায়ে যেতে যাচ্ছি যে অ্যাডভোকেট সরওয়ার মিয়াজি, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই, শুনতে পাচ্ছি আপনাকে। যে অ্যাডভোকেট সরওয়ার মিয়াজি, আপনার কাছে ন্যস্ত হয়েছে এই মামলাটির একটি এক পক্ষের ভার। আপনি কি একটু দয়া করে বলবেন যে বর্তমানে আইনিভাবে ঘটনাটি কি অবস্থাতে আছে, এবং যে ভিকটিম, বর্তমানে ভিকটিম আমরা দুজনকেই বলতে পারি দুইভাবে। একজন হলেন জনাব ওমর ফারুক, এবং যে ছেলেটি বলাৎকার হয়েছে, দুই পক্ষ থেকে দুজনকে ভিকটিম বলে দাবি করা হচ্ছে। যেহেতু এখন মনে করছি আমরা যে সিসিটিভির পর্যবেক্ষণের পর একটা মনে হচ্ছে যে দুজনেই ভিকটিম। আসলে কে আসামি কে আসামি না, সেটা এখন পর্যন্ত সিদ্ধান্তের সময় আসেনি। কিন্তু আপনি কি মনে করছেন একজন আইনজীবী হিসেবে, আপনার কাছে আপনি যে তদন্ত করেছেন বা পুলিশ যে এফআইআর দার্জ করেছে, ওখানে এফআইআর যে ফাইল করেছে, সেখানে যে আর্জিগুলিতে যা উল্লেখ করা আছে সেগুলির সাথে আপনি একটু দয়া করে বলবেন কি পেয়েছেন বা কি হচ্ছে ওখানে? জি, ধন্যবাদ সাইফুর রহমান সোহাগ ভাই। দ্য পেজ দ্য পিপলে আমাকে আজকে আমন্ত্রণ করার জন্য আপনাকে ধন্যবাদ। আসলে এই ঘটনাটি ঘটেছে 29/12/2020। ছেলেটি হাফেজ উমর ফারুক হলো আমার নিজ গ্রামে। তো ওই দিন ঘটনা যেদিন ঘটেছিল সেদিনটা আমাকে এলাকা থেকে ছেলের ভাই এবং তার এক বন্ধু মিলে আমাকে ফোন করে যে তার ভাইকে নাকি মারধর করছে। পরবর্তীতে আমি বললাম যে কোথায় মারধর করছে? বললো যে রহিমানগর মাদ্রাসায় মারধর করছে। পরবর্তীতে আমি আমার এক ছোট ভাই ঘটনাস্থলে আমি পাঠাই। পাঠানোর পরে আনুমানিক রাত ৮টা-৯টার দিকে পাঠাই। পাঠানোর পর আমার ছোট ভাই বলল যে সেখানকার পরিস্থিতি খুবই খারাপ। ওখানে নাকি ১,৫০০ লোক ওই মাদ্রাসা জড়ো হয়েছে। পরবর্তীতে আমি উম জড়ো হয়েছে। পরবর্তীতে আমি আ কিছুক্ষণের মাধ্যমে আমি ঘটনাটি মোবাইলে ভাইরাল অলরেডি হইছে। আমি এটা দেখতেছি মোবাইলের মাধ্যমে। স্বচক্ষে দেখতেছি। দেখলাম যে ছেলেটাকে মারধর করতেছে, এমনকি তার মাথাটা আ কা চুলগুলো কেটে দিচ্ছে এবং তার মাথাটা ন্যাড়ো করে দেয়া হয়েছে। আসলে ঘটনাটা একবার মর্মাহত যে আইন নিজের হাতে তুলে নেওয়া, এটা আমাদের সমাজে বর্তমান সমাজে এই ধরনের বর্তমানে ঘটনাকে নিয়ে যে মামলা করা হয়েছে সেটার অবস্থা কি আপনি কি জানেন? জি। এই মামলাটি আপনার নারী শিশু নির্যাতন দমন আইন ২০০০ সালের সংশোধন ৮ নং আইন এবং সংশোধিত ২০০৩ এর আইন। এই ৯-১ ধারায় ৯-১ মামলাটি করা হয়েছে ধর্ষণ মামলা। যেহেতু সে শিশু, ভিকটিম যেহেতু শিশু, তার বয়স ১৪ বছর, সেই কারণে শিশু আইনে মামলাটি হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করা হয়েছে। এমনকি শিশুটি আপনার মামলাটি রুজু করা হয়েছে আপনার ৩০শে ডিসেম্বর কচুয়া থানাতে মামলাটি এফআইআর করা হয়েছে। পরবর্তীতে মামলাটি কোর্টে প্রেরণ করা হয়েছে। যেহেতু মামলাটি এফআইআর ২৪ ঘন্টার ভিতরে কোর্টে প্রেরণ করা হয়, সেহেতু মামলাটি ভিকটিম সহ তাকে আসামিকে কোর্টে হাফেজ উম্মত ফারুককে কোর্টে প্রেরণ করা হয়েছে। পরবর্তীতে মামলাটি আপনার ছেলেকে ভিকটিম যে তাকে দিয়ে কোর্টে ২২ ধারা জবানবন্দি দেওয়া হয়েছে। এমনকি তাকে মেডিকেল করা হয়েছে তার। এখন পর্যন্ত আমরা যেটুকু জানতে পারছি মেডিকেল রিপোর্টটা এখনো আসে নাই। যেহেতু মামলাটা তদন্তাধীন।
মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত আসলে বিস্তারিত কিছু বলা যাবে না। যেহেতু আমি ঘটনাটি জি, যে ঘটনাটি এখন যেভাবে ফুটে আসছে বা উঠে আসছে, সেখানে আমরা যে দেখতে পাই বা যতটুকু আমরা ডকুমেন্ট দেখেছি, স্টেটমেন্ট দেখেছি, তাতে দেখা গেছে যে ছেলের যে স্টেটমেন্টটি সেখানে অনেকটুকুই অসঙ্গতি রয়েছে। তো সেক্ষেত্রে এই অবস্থাতে যে জনাব ওমর ফারুককে জেলে ঢোকানো হয়েছে, ওমর ফারুকের তাহলে পরবর্তীকালে তিনি কখন মুক্তি পাবেন, বা এই ঘটনা যেটা আমরা শুনতে পাচ্ছি এর বেসিসে কি তাকে মুক্তি পাওয়ার বা তার পাওয়ার কোনো সুযোগ রয়েছে কিনা? না, যেহেতু এই মামলাটা এখনো তদন্তাধীন, মামলাটা আপনার যেহেতু মেডিকেল করা হয়েছে, ভিকটিমের মেডিকেল রিপোর্ট না আসা পর্যন্ত আসলে ঘটনাটা আহ মেডিকেল রিপোর্ট আসার আগে আমরা যেগুলি পেয়েছি, সিসি ক্যামেরার ব্যাপারটা কি কনসিডার্ড হবে কিনা সেখানে? সিসি ক্যামেরা ক্যামেরা আদালত সেটা আমলে নিতেও পারে, নাও নিতে পারে। এটা আদালতের ইখতিয়ার বিষয়টি। যেহেতু আপনার আমিও ঘটনাটা সিসি ফুটেজ আমিও দেখেছি। সিসি ফুটেজ আমি দেখছি যে মামলার যে এজাহারের বক্তব্য হলো যে ঘটনাটি ঘটেছে সকাল 11টায়। সিসি ফুটেজে আমি ওই সময় দেখলাম যে হাফেজ ওমর ফারুক ওই মুহূর্তে সে ঘুমাইতেছে। তার মানে কি এজাহারের সাথে সিসি ফুটেজের কোনো মিল নেই। বাদীর যে বক্তব্য অনুযায়ী সিসি ফুটেজের কোনো মিল পেতেছি। সেই কারণে আমারও ব্যক্তিগত মতামত যে ঘটনাটি আসলে আহ, সম্পূর্ণ একটি সাজানো নাটক মনে হচ্ছে আমার কাছে। শিশু মানে ফুটেজ যেই এবং তার ভিকটিম এজাহার ছেলেটির পক্ষ থেকে একটি সাজানো নাটক হতে পারে, আপনি সেটা দাবি করছেন। আমরা একটু ওই ঘটনাতে যিনি প্রথম অনলাইনে যিনি প্রচার করেছিলেন সেখানকার একজন নাগরিক, সে স্থানীয় নাগরিক সেখানকার, তিনি পেশাদারী কোনো সাংবাদিক নন, কিন্তু সেই ঘটনাটিকে তিনি এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে একজন পেশাদারী সাংবাদিকের মতোই তিনি যদিও সাংবাদিক, তিনি ফ্রিল্যান্স সাংবাদিক, তিনি ব্যক্তিগতভাবে বিভিন্ন ধরনের এই প্রতিবেদন নিয়ে কাজ করে থাকেন। তিনি সর্বপ্রথম সেই ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে এনেছিলেন। মাসুদ মান্নান তার নাম, আমরা তাকে যুক্ত করেছি আমাদের এই শোতে। মাসুদ মান্নান, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি দয়া করে আনমিউট করবেন, আপনি নিজেকে আনমিউট করবেন, আপনাকে শুনতে পাচ্ছি না। আর দর্শক, আপনারা অবশ্যই এই অনুষ্ঠানটি শেয়ার করবেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠান। আপনারা যদি যারা যারা দেখছেন তারা যদি শেয়ার করেন, তাহলে আমরা সারা পৃথিবীকে জানিয়ে দিতে পারবো কচুয়ার ঘটনার মূল রহস্য। মানুষকে জানতে হবে। আমরা চাই অপরাধী যেই হোক সামনে আসুক। আমরা মনে করি আমাদের দেশের আলেম সমাজের মধ্যে সবাই তো আর 100% ভালো হতে পারে না, অবশ্যই অপরাধী কেউ হতে পারে। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে কোনো অপরাধী কখনোই আলেম হতে পারে না, আর একজন আলেম কখনোই অপরাধী হতে পারে না। সুতরাং আমরা আলেম সমাজকে সঠিক পথে পরিচালিত হোক, সেটা আমরা সবাই চাই। এবং কোনো অপরাধের জায়গা যেন আলেম সমাজের মধ্যে না থাকতে পারে, কোনো বলাৎকারী যেন আলেম সমাজের মধ্যে না থাকতে পারে। সেজন্য আমাদের সবাইকেই সচেতন হতে হবে। সেই চেতনা থেকেই আজকের এই অনুষ্ঠান। আমরা জানবো কে আসলে দোষী, কে নির্দোষী। এটা অবশ্যই মাননীয় আদালত সেটার রায় নির্ধারণ করবেন, কিন্তু আমরা জানতে চাই ঘটনা আসলে কি হয়েছিল সেখানে। আমি মাসুদ মান্নান আপনার কাছে যাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি আমাকে শুনতে পাচ্ছেন? সেদিন আপনি প্রথম ওখানে গিয়ে সরাসরি অবলোকন করেছেন এবং পর্যবেক্ষণ করেছেন, ক্যামেরা আপনি রেকর্ড করেছেন এবং সেটা আপনি পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় উপস্থাপন করেছিলেন। সেখান থেকে ভাইরাল হয়েছিল ঘটনাটি আসলে দেশব্যাপী। আপনি কি দেখেছিলেন সেখানে? অনেক প্রত্যক্ষদর্শী আপনি কথাও বলেছেন, পরবর্তীতেও কথা বলেছেন। আমি আপনার কাছ থেকে একদম পুরোপুরি ডিপ তথ্যগুলি জানতে চাচ্ছি। আপনি ছোট্ট করে যদি বলেন, আমরা আবারও সবার শুনতে হবে, একটু দয়া করে বলবেন। আচ্ছা, আমি এখানে ইনফরমেশনটা ক্লিয়ার করে নিই। যেদিন ঘটনা ঘটেছে ওই দিন কোনো আমি ঘটনাস্থলে যাইনি বা আমার নিউজটা ওই দিন কভার করিনি। আমি ওই দিন রাতে যখন নিউজটা আমার সামনে আসে, তখন আমি আমার জায়গা থেকে চিন্তা করলাম যে এখানে এমন একটা কিছু বিষয় হচ্ছে যে অনলাইন বা যে সোশ্যাল মাধ্যমে জাস্ট একটা পক্ষের কথা ঘুরে ফিরে আসছে, বাট আরেক পক্ষ যাদেরকে ক্লেম করা হচ্ছে তাদের কোনো বক্তব্য আসছে না বা কোনো মিডিয়া কভার করছে না। তো আমার কথা হলো, একটা ঘটনা অন্তত সংবাদ মাধ্যমে আসতে হলে দুপক্ষের একটা বক্তব্য আনলে মানুষ সত্যতাটা জানতে পারে, এবং অবাধ তথ্য প্রবাহ যখন যেখানে আসবে সেখানেই মানুষ ক্লিয়ার একটা ইনফরমেশন পাবে। আমি আমার ওই দায় থেকেই পরের দিন ঘটনাস্থলে যাই এবং আমার জায়গা থেকে উপস্থিত প্রত্যক্ষদর্শী যে শিক্ষক ছিলেন ওনার 5 মিনিটের একটা সাক্ষাৎকার নেই এবং ছেলে পক্ষের
যারা নাকি ছেলের চাচার একেবারে ক্লোজ বন্ধু, ওনার পারমিশন নিয়ে ওনার কাছ থেকে 5 মিনিটের একটা সাক্ষাৎকার নেই। তো এটা আমি খুব ব্যক্তিগত জায়গা থেকে করিনি, আমি ফ্রিল্যান্স জার্নালিজমের সাথে যুক্ত, এবং সেই জায়গা থেকে আমরা উপজেলা একটা গ্রুপ আমাদের আছে, আমরা কচুয়ার সন্তান নামে। আমাদের উদ্দেশ্য হলো অন্তত আমাদের কচুয়ার খোঁজ খবর বা ভালো মন্দ মানুষকে যাচাই বা মানুষের সামনে উপস্থাপন করা। তো আমার ওই গ্রুপ থেকে আমাকে একটা দায়িত্ব দেওয়া হয় যে মাসুদ ভাই, আপনার এলাকায় ঘটনাটা আপনি যেটুকু পারেন বস্তুনিষ্ঠ একটা সংবাদ সবার সামনে নিয়ে আসেন। তো আমি কিন্তু একেবারেই ওদের কাছে গিয়েছি এবং খুব কাছে গিয়ে যারা দুপক্ষ তাদের কথা শুনতে চাইছি এবং ওই তথ্যগুলি সামনে নিয়ে এসেছি। এবং এরপর যেটা দেখা গেল আমার একেবারে ব্যক্তিগত অবজারভেশন থেকে, আমি যখন দেখলাম যে আমার ন্যূনতম ব্যক্তির জায়গা থেকে আমি যখন দেখলাম যে আমি যদি মানুষকে সঠিক তথ্যটা দিয়ে উপকার করতে পারি, তাহলে কে দোষী কে এখানে নির্দোষ সেটা জাজ করবে আইন আদালত। কিন্তু মানুষের অধিকার আছে সঠিক তথ্যটা পাওয়ার। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হলো, আমি খেয়াল করলাম আমাদের ন্যাশনাল মেইনস্ট্রিম মিডিয়াগুলি যখন নিউজটা কভার করলো, সেখানেও জাস্ট একটা পক্ষের অভিযোগ উল্লেখ করেছে। তারা তাদের প্রতিনিধি বা তাদের জায়গা থেকে যে দায় ছিল, এত বড় একটা ঘটনা জাতীয় পর্যায়ে এসেছে, সেটার খুব কাছ থেকে এই ঘটনার আমরা বিশ্লেষণ করতে দেখিনি। আমার মনে হয় এই জায়গা থেকে তথ্যের অনেক একটা ব্যাঘাত ঘটেছে এবং মানুষের জনমনে একটা আতঙ্ক, অনিশ্চয়তা, সন্দেহের দানা বেঁধেছে। এটা একটা মূল কারণ হতে পারে আমার মনে হয়। জি, কিন্তু সেখানে তো আমরা আবুল হোসেন সাহেবকে দেখতে পাচ্ছি একটু ভিন্ন। তিনি কিন্তু সত্যিকার অর্থেই সত্যটাকে তুলে ধরবার চেষ্টা করছে। আপনার কাছে কেন মনে হচ্ছে যে সেখানে দুঃখ কেন পেলেন যে সেখানকার সাংবাদিকরা কেন এক পক্ষ থেকে ঘটনাটিকে তুলে ধরেছে? আপনার কাছে কি মনে হচ্ছে? আমি এই অভিযোগটা খুবই কনসার্নই করতে পারছি এ কারণেই, কারণ আমি পরের দিন ঘটনাটা কভার করতে গিয়েছিলাম বেলা 12টার দিকে। তখন আমি মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চেয়েছিলাম যে এখানে প্রফেশনাল কোনো জার্নালিস্ট আসছে কিনা বা তাদের তথ্য বা তাদের কথা নিয়েছে কিনা। তখন পর্যন্ত আমার কাছে যেটা তারা স্বীকার করলো যে না, এরকম কোনো খোঁজ খবর তারা পায়নি। ইভেন আমি যখন জেলা পর্যায়ে যোগাযোগ করি, তখনও আমাকে জানানো হয়েছে যে তারা জাস্ট তাদের উপজেলা প্রতিনিধির কাছ থেকে নিউজটা নিয়েছে, কিন্তু এর বেশি তারা কিছু জানে না। তো এরপরও যখন ঘটনাটা অনেক বাড়তে লাগলো, আমরা আমাদের জায়গা থেকে খুব আপনি তো সেখানকার স্থানীয় জনাব মাসুদ মান্নান, রাইট? জি, যে আপনি কি এর আগে কখনো কি এই মাদ্রাসা কেন্দ্রিক অথবা যিনি এখন বলাৎকার হিসেবে যাকে আমরা শুনতে পাচ্ছি জনাব উমর ফারুক, তার ব্যাপারে কি বিগত আমলে কখনো এই ধরনের কোনো ঘটনা আপনি শুনেছেন? আমি স্পেসিফিকলি ওনার বিষয়ে বা এই মাদ্রাসা কেন্দ্রিক এরকম কোনো ঘটনা শুনিনি, আমার কানে আসেনি। ইভেন যারা এই ঘটনা নিয়ে প্রতিবাদ করেছে তাদেরকেও জিজ্ঞেস করেছিলাম যে এই বিষয়ে কোনো ধরনের ক্লেম আগে পরে এসেছে কিনা, এরকম কোনো তথ্য পাওয়া যায়নি। এক্সকিউজ মি, দর্শক, আমি আপনাদের সবাইকে বলবো আপনারা অবশ্যই আমার এই অনুষ্ঠানটিকে আপনারা টাইমলাইনে শেয়ার করবেন এবং পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং পেজটাকে আপনারা লাইক দিয়ে আপনারা পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য অবশ্যই আমাদের সাথে থাকেন। আমি এখনকার ফাইনাল টার্নে যাব, তবে এর আগে দর্শক আপনাদেরকে আমি একটা ভিডিও ক্লিপ দেখাতে চাচ্ছি। যে ক্লিপে যে ছাত্রটি বলাৎকার হয়েছে বলে দাবি করেছে, তার যে তার পিতার একটি স্টেটমেন্ট আমার কাছে এসে পৌঁছেছে। আমি সেই স্টেটমেন্টটি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওতে যে স্টেটমেন্ট তিনি পরবর্তীতে দিয়েছে, ঘটনার পরবর্তীতে যখন তিনি সবাই মিলে এখানে যারা আছে তারা সহকারে ছিলেন সেই মিটিংটাতে, সেখানে সবাই একসাথে সিসি ক্যামেরায় সেই ভিডিওগুলি দেখেছেন বা সেই অ্যাক্টিভিটিগুলি দেখেছেন। সেখানে জনাব আবুল হোসেনও ছিলেন। আমি আপনাদেরকেই পরবর্তীকালে যে তার প্রতিক্রিয়া, জনাব ওনার নামটা আমার খেয়াল নেই, শিপন মনে হয় ছেলের বাবা, সেই শিপন সাহেবের আমি স্টেটমেন্ট আপনাদেরকে সবাইকে শেয়ার করতে চাচ্ছি। আচ্ছা, রিপন সাহেব যে বলাৎকার হয়েছে বলে দাবি করেছে যে ছেলেটির বাবার আমি এই ভিডিওটি দেখাচ্ছি, আপনারা অবশ্যই দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও। সেখানে তার বাবা কি বলেছে আমরা একটু শুনতে চাই। আমি আপনাদেরকে এক্ষুনি দেখাচ্ছি। এবং এলাকার মানুষ আপনারা কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন?
এই ছেলে আমার কাছে 3 বছর পড়াশোনা করছে, শোনা তাকে যাচ্ছে? আমি ঠিক একটা আছে। ছেলের গায়ে হাত দিতে দেখিনি। তাকে আমি তাহাজ্জুদের সময় দেখছি নামাজ পড়ে, তাকে আমি দেখছি আওয়াবিলের সাথ পড়ে, তাকে আমি দেখছি আসরের উপরে কান্নাকাটি করে। আমি এমন দেখছি আমার চোখ অন্ধ হয়ে যাবে যদি আমি এর ব্যতিক্রম বলে থাকি। বলুন। আমি বলতে চাইছিলাম যে আমি সিসি ক্যামেরা যতটুকু দেখছি, আমার চেয়ে বেশি দেখছে আমার ব্যবসায়ী ভাইরা। আমি ওদেরকে বিশেষ করি, ওরা আমার কাছে মানুষ হিসাবে। এখন হয়তো শয়তানের খপ্পরে পড়ে আমার ছেলে হয়তো এলাকা ফাঁকি দেওয়ার জন্য হয়তো মিথ্যা কথা বলতে পারে, মিথ্যার আশ্রয় নিতে পারে, চাপে পড়ে হইতে পারে, অথবা কারো চাপে পড়ে হইতে পারে। এখন ভুল যেহেতু হয়ে গেছে, এখন এটা কিভাবে সমাধান করা যায় আমি সর্বাত্মক সহযোগিতা করবো। আমি মামলা করার আগের দিনে এই হুজুরের সাথে যখন আমার কথা হয়েছিল, হুজুরে জিজ্ঞেস করেন একবারের জন্য আমি তাকে অসৌজন্যমূলক কোনো কথা বলি নাই। আমি তাকে বলছি যে আমি মামলা করবো না, আপনি হোসেন হুজুরকে একটু পাঠান। আমরা মামলা করার পক্ষে ছিলেন না, আমি আমি কি করবো, হ্যাঁ, আপনি একটু হোসেন হুজুরকে পাঠান, হুজুর হুজুরকে পাঠান। আমি মামলা করার কতক্ষণ পক্ষে পর ছিলেন ধরে না। ভাই ফোন দিয়ে আসছেনি 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 আসেনি, হুজুরে আসেনি। হুজুরে আমি অনেক চেষ্টা করছি কিন্তু ফোন, আমি কি করবো তখন আমি দিশাহারা হয়ে গেছি। হুজুরে বারবার ফোন দিতেছে যে হুজুর যদি না আসে আমি হুজুরের বিরুদ্ধে আমি মামলা করবো। হ্যাঁ, এটা আমি বলছি। হুজুরে যদি না আসে, না, আমি দিছি ওনাকে ছেলেটা, আমি ফোন দিচ্ছি কেন হুজুরে আসলো না। এখন এই সর্বোপরি এই বিষয়টার জন্য আমি অনুতপ্ত। এখন বাকিটা আপনি যেভাবে সুন্দর হয়, যেভাবে সুন্দর সমাধান হয়, আমি কি করবো আর কি বলবো। আপনি কি চান? আমি চাই এটা একটা সুষ্ঠু সমাধান হোক, আবার আগের মতো মাদ্রাসাটা চলুক, ছাত্ররা আবার আসুক। যে বিষয়টা নিয়ে মামলা হয়েছে ওটার ব্যাপারে আপনি কি চান? এটা উকিল সাহেব ভালো বলতে পারবে কিভাবে এটা সমাধান করা যায়। আমি সর্বোচ্চ সহযোগিতা করবো। মামলাটা তো আমি একটু বলি, মামলা হইল আপনার 9 যে 10 নম্বর। তো গভর্নমেন্ট কিছুদিন আগে এই মামলাটা সংশোধন করে মৃত্যুদণ্ডের বিধান করছে, যেটা আমরা সবাই মোটামুটি অবগত। এখন মামলাটা তো হয়ে গেছে, সেটা হয়ে গেছে, কোর্টে গেছে। ওনার ছেলের আবার জবানবন্দি নিয়ে নিচ্ছে অলরেডি কোর্ট, প্লাস মেডিকেল করছে। আমি আইন লোকের সাথে কথা বলছি যে মেডিকেল করছেন কিনা, সব 22 দ্বারা জবানবন্দি কোর্টে দিচ্ছে। এখন এই যে মামলা, আমাদের কিছু কিছু মামলা আপনার ভেলেবল মানে জামিনযোগ্য ধারা আছে, কিছু কিছু মামলা নন ভেলেবল জামিন অযোগ্য ধারা। এই মামলাটা হলো জামিন অযোগ্য, আপোষ অযোগ্য। মানে আমরা আপোষ করলো কোর্ট সেটা মানতে অ্যাকসেপ্ট করবে না, মানতে বাধ্য না। তারপরও আমরা ম্যাজিস্ট্রেট করে, আমি গতকালকে বিষয় করে শুনে নিয়েছি চাঁদপুরে, ম্যাজিস্ট্রেট তার ম্যাজিস্ট্রেটের পাওয়ারে নেই মামলা দিয়ে দেওয়া। এবং ওনাদের সামনে যে এভিডেন্স আছে ওনার বুঝছেন, এখন ম্যাজিস্ট্রেটের কোনো এই মামলা জামিন দেওয়ার পাওয়ার না, ক্ষমতাই নেই। ম্যাজিস্ট্রেটের আমরা জামিন শুনানি করছি, এখানে রিজেক্ট হয়েছে। এই দর্শক আপনারা শুনেছেন, সেখানে খুব স্পষ্টভাবে শোনা গেছে কিনা আমি জানি না। রুহুল আমিন সাদি ভাই আপনি কি শুনেছেন কিনা জানি না। আমি জনাব এমবি শরীফুল ইসলাম সাহেব আপনার কাছে যেতে চাচ্ছি। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি। শরীফুল ইসলাম ভাই আপনার কাছে এই কারণেই যেতে চাচ্ছি, আপনাকে এতক্ষণ আমি দেইনি কারণ আপনি এই ঘটনার সময় আপনি ছিলেন। এই ভিডিওটি আমি এই কারণে চালু করলাম, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এই ঘটনাটির সময় মানে ভিডিও যখন আপনারা দেখেছেন, সিসি ক্যামেরা দেখেছেন এবং সেখানে আপনিও ছিলেন, আপনার স্টেটমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেখানে, আপনি একটু বলুন সেখানে কি হয়েছিল। আর পরবর্তী সিসি ক্যামেরা কতদিন ধরে দেখেছেন এবং পরবর্তীকালে আপনি এই ছেলের বাবার সাথেও ছিলেন, কথা বলেছেন, সেখানে আপনি আপনার জায়গা থেকে কি দেখেছেন বলুন। আপনার পরিচয়টা একটু দিবেন। আপনি অধ্যক্ষ ঢাকা কোন মাদ্রাসার আপনি পরিচালনা করেন, সেখানে আপনি কিভাবে গেলেন? আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। আমি নারায়ণগঞ্জ গাবতলী ফতুল্লাহ জামিয়া হোসাইনিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্বে আছি এবং প্রায় ঢাকা, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর সহ 10টি হেফজখানা পরিচালনার দায়িত্বে আছি। তো আলহামদুলিল্লাহ, সাইফুর রহমান সাগর ভাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি একটি বিষয় একটু বলবো, আমাকে একটু আমি শর্টকাট করব, তারপরে একটু শুরু থেকে একটু শোনার জন্য সবাইকে বিনয় অনুরোধ করব। ঘটনার দিন প্রায় সন্ধ্যার দিকে, টাইমটা আমার মনে নাই।
আমার সর্বপ্রথম ফোনটা আসে আমার কাছে বাংলাদেশের নয় তথা বিশ্বের নন্দিত হাফেজে কোরআন, বাংলাদেশের হুফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান, শত শত আন্তর্জাতিক হাফেজের উস্তাদ, আমার সম্মানিত চাচা শেখ আব্দুল হক দামাত বরকাতুহুল আলিয়া হজরত আমাকে ফোন দিচ্ছেন। আমি ছিলাম বাবুবাজারে কচুয়া একটি মাদ্রাসার মিটিংয়ে, কারণ ওই মাদ্রাসার কমিটিরা থাকেন বাবুবাজারে। আর উস্তাদুল হুফাজ ছিলেন রাজবাড়ী পাংশায় ওনার প্রোগ্রামে। তো এখান থেকে আমি ফোনটা পাওয়ার সাথে সাথে, যেহেতু মিটিংয়ে পাশাপাশি আমার সাথে অ্যান্ড্রয়েড সেটও ছিল না, আমার হাত মোবাইলটা ছিল শুধু, তো আমি অন্য একটা মোবাইল কালেক্ট করে এই মিটিংয়ের ফাঁকে ফাঁকে জিনিসটা দেখে খুবই মর্মাহত, এবং কারণ মর্মাহত এই জন্য, এই ছেলে হাফেজ ওমর ফারুক এবং শাহফরান, হাফেজ শাহফরান, তারা দুই ভাই আমার জামিয়া হোসাইনিয়া সিদ্দিকিয়া নারায়ণগঞ্জে, তারা 3 বছর পড়াশোনা করছেন, আমার কাছে হেফজ সমাপ্ত করছেন আমার হাতেই। তো আমাদের মাদ্রাসায় যেহেতু 3টা বছর ছিল, সেখানে আমি এই জাতীয়, যেমন আমি একটা বিষয় খুব বিনয় চিত্তে বলবো আমাদের সঞ্চালক ভাইকে, উনি বারবার একটা কথা বলতেছেন, মাদ্রাসায় এই জাতীয় সবসময় হচ্ছে, এগুলি আলেমদের দ্বারা হচ্ছে। আসলে এই জিনিসটা আমি একটু বলি, কারণ আমি আমার 3 বৎসরে এই হাফেজ ওমর ফারুকের এই জাতীয় কোনো আলামত দেখি নাই। তবে হ্যাঁ, যেহেতু আমি বাংলাদেশের মধ্যে আমাদের শায়েখের ছাত্র এবং পরিচিত একজন মুখ হিসেবে আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন মাদ্রাসা পরিচালনা করি, এই ব্যাপারে আমার একটু সামান্য ক্ষুদ্র হলেও ধারণা আছে। তো আমরা মাদ্রাসায় এই জাতীয় যতটুকুনো পাই না, এর চেয়ে অন্য অন্য অ্যাঙ্গেলে এর চেয়ে মানে মাদ্রাসা পার্সেন্টেজে পড়ে না, অন্য অন্য জায়গায় কিন্তু এর চেয়ে বেশি পড়ে। তো এই জিনিসটা দেখলাম, আমাদের বারবার বলা হচ্ছে যে মাদ্রাসার দ্বারা বেশি হচ্ছে, এই যে একটা জিনিস। জি এমডি শরীফুল ইসলাম, আমি আপনাকে এখানে একটু থামাচ্ছি এই কারণেই যে আপনি যেটা আমার উপরে বললেন যে আমি বলেছি, এটা আমি বলিনি। বাংলাদেশের মিডিয়াতে কিন্তু মোটামুটি প্রায় প্রতিদিন এই ধরনের খবর আসছে। আমি আপনাকে বলছি, একটা সেকেন্ড আমি আপনাকে বলি যে 28শে নভেম্বর ঠিক একই দিনে যখন কচুয়াতে এই ঘটনা ঘটেছে, তখন আরেকটি জায়গায় একটা ঘটনা ঘটেছে। ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষার্থীদের বলাৎকার অভিযোগে এক শিক্ষকের অভিযোগ এসছে এক শিক্ষকের বিরুদ্ধে। সেখানে তিনি কন্টিনিউয়াসলি প্রতিনিয়ত সেখানে বলাৎকার করতেন। এটা হলো দৈনিক ইত্তেফাকে এই খবরটি এসছে। এরপরে জি সেখানে নিয়মিত ইয়ে করেছে। এরপর আপনার আমি যদি বাংলা নিউজ 24-এ যাই, জি সেখানে আপনি একটা সেকেন্ড আমি আপনাকে বলি যে আপনারা কেউ হয়তো ওখানে ইয়ে করছেন, আপনারা একটু দয়া করে মিউট করুন। আপনারা কেউ একজন ওখানে হয়তো ইয়েটা করছেন, একটু কাইন্ডলি মিউট করুন, আমি আমার কথাই শুনতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি যে শাইলগুন সৈয়দ জালালি হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক সুজাউল ইসলাম শাইলগুন গ্রামের 12-13 বছরের এক ছাত্রকে গত রমজান মাসে বিভিন্ন কৌশল বলাৎকার করে আসছেন। সেই ঘটনাটাকে আপনারা কিভাবে দেখবেন? এরপর আপনার প্রথম আলোতে আমি দেখতে পাচ্ছি সৈয়দপুর নীলফামারীতে সেখানে 4 শিক্ষার্থীকে বলাৎকার করেছেন সেই মাদ্রাসার শিক্ষক। এখন আপনি যেটা বললেন, আমার যেটা দাবি আমি কিন্তু প্রমাণ সহকারে আপনাকে দিলাম, সেগুলিকে আপনি কিভাবে দেখেন? জি জি, আমি আপনাকে খুব সম্মানস্বরূপ বলতেছি। বিষয়টা হলো, আপনি যেভাবে হয়তো 2-4টা প্রমাণ দেখাচ্ছেন, আমি শতখানিক প্রমাণ আপনাকে দিতে পারবো অন্য অন্য স্কুল, ইউনিভার্সিটি, আবাসিক হোস্টেল সহ বিভিন্ন জায়গায়, ঠিক আছে? এগুলি আমি ওই দিক যাচ্ছি না। অন্যায় যে করবে আমরা অবশ্যই তাকে অপরাধী বলবো। না না, এবং আপনি কি এটা কি কোনোভাবে কি আপনি জাস্টিফাইড করছেন যে অন্য জায়গাতে ঘটছে এই কারণে মাদ্রাসাতেও ঘটতে হবে? না না, সেটা ঘটতে হবে এমন না, কিন্তু বা আমি ঘটলে যেটা সেটাকে বলছি, আপনি অপরাধ হিসেবে দেখবেন না? অবশ্যই অপরাধ মাদ্রাসা যে করবে, আমরা যে নির্দোষ এটা আমরা বলছি না, আলেম সমাজ যে ভুলের ঊর্ধ্বে তা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে এটা একতরফা মিডিয়ায় কেন প্রচার করা হচ্ছে, এটাকে কেন ভাইরাল করা হচ্ছে। আপনার সবচেয়ে বড় কথা হলো, এটা একটা ছোট্ট একটা বিষয় ছিল। আমি যখন এই 2টা ছেলে আমার কাছে পড়াশোনা করছে, আমি শেষ করতেছি, আমি আমাকে একটু বলতে দেন, হ্যাঁ? আমি হ্যাঁ, একটু যখন তাড়াতাড়ি বলতে হবে আপনাকে। জি, শর্টকাট শব্দ ইয়ে করুন। হ্যাঁ, একটু 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 তাড়াতাড়ি বলবো। এখানে তারা আমার কাছে পড়াশোনা করছে 3 বছর, আমি এই জাতীয় ওয়াল্লাহি কোনো আলামত পাই নাই। এবং যেহেতু মানুষ চিনার জন্য কিন্তু বছর বছর প্রয়োজন হয় না, মানুষ বুঝার জন্য বছর বছর প্রয়োজন হয় না। হাদিস শরীফে আছে সর্বোচ্চ 6 মাসে একটা মানুষের আসল রূপ বেশি ওঠে, সর্বোচ্চ। তো সেই জায়গা থেকে আমি আমার জায়গা থেকে এতটুকু বলতে পারি, ছেলেটা খুব ভালো। কিন্তু আমি ঘটনা দেখে নিশ্চুপ ছিলাম, কারণ
আলেম হোক হাফেজ হোক সে কিন্তু ভুলের ঊর্ধ্বে নয়। যখন আমি এই ঘটনাটা হুজুর থেকে ওস্তাদুল হুফাজ থেকে আমি ফোন পেলাম, আমি সাথে সাথে হোসাইন সাহেবের ফোনও পেলাম, একাধিক ফোন এলাকার থেকে আসতে শুরু করলো। আমি হোসাইন সাহেব থেকে প্রথমে আমি ওনার এই যে আবু বক্কর যে অভিযোগকারী তার বাবার নাম্বার সংগ্রহ করলাম, কারণ আমাদের একটা সিস্টেম আছে যে এটার আসলে যে যদি অন্যায় করেও থাকে যাতে করে বিষয়টা একজন আলেম একজন হাফেজ সে অন্যায় করতেই পারে, সে অন্যায়ের ঊর্ধ্বে নয়, কিন্তু এটাকে খুব ভাইরাল করে একেবারে জাতির সমস্ত আলেম সমস্ত মাদ্রাসা সমস্ত ওলামায়ে কেরাম সমস্ত হুফাজে কেরামকে ঢালাওভাবে যেভাবে মানে আমি তো দেখতেছি আজকে কয়েকটা দিন যে একেবারে হেস্তনেস্ত করা হচ্ছে বিভিন্ন গণমাধ্যমে, আসলে এটা একটা পরিকল্পিত বিষয়। এটা আমাদের আজ থেকে না শত বছর আপনি কি মনে করেন কিনা, যেটা একটু আগে এই আশঙ্কা অলরেডি প্রকাশ করে গেছেন একজন বক্তা এখানে, যে হয়তো অন্যান্য ঘটনাগুলি যেগুলি আমরা শুনেছি সেখানে হয়তো সিসি ক্যামেরা ছিল না, সুতরাং যাচাই করবার কোনো সুযোগই ছিল না, আপনি মনে করেন কিনা সেই কারণেও হতে পারে? আচ্ছা আমি আপনাকে একটু বলি, আমাদের একাধিক এমন অভিযোগ ওই দিনকার বৈঠকে অ্যাডভোকেট সরোয়ার ভাই আমার এলাকার ভাই উনিও ছিলেন। ওই বৈঠকে যিনারা মুরব্বী ছিলেন কসুয়ার হজরত মাওলানা আবু হানিফ সাহেব হুজুর, তিনিও এমন অভিযোগের ভিত্তিতে তিনারাও একাধিক মাদ্রাসা পরিচালনা করে থাকেন। অনেক সময় যখন ওনারা অবজার্ভ করতে গেছেন সেম ছাত্র শাসন, ছাত্র হয়তো বা ছাত্রকে সে পড়তে চায় না গার্ডিয়ান পড়তে দেয়, সে কিভাবে হেফজ জগৎ থেকে বেরিয়ে আসবে, কিভাবে মাদ্রাসা পড়া থেকে সে ফাঁকি দিবে, এই জাতীয় ম্যাক্সিমাম একেবারে আপনি যদি বলেন 95 থেকে 98% বেশি এই জাতীয়। এখন পার্সেন্টেজও পড়ে না 2-4-10টা, এমন যদি হয়েও থাকে সেটা হচ্ছে হয়ে থাকে না হচ্ছে, এটার জন্য যে অন্যায় করব তার কোনো দল নাই, তার কোনো লেবাস নাই, অন্যায়কারী বলে সম্বোধন করা হোক। আমি আপনার জি। মাধ্যমে সারা দেশের সাংবাদিককে সেটাই বলে দেব। যাই হোক, সর্বশেষ ছেলের আব্বার সাথে আমি কথা বললাম, আমি ওনার নাম্বার সংগ্রহ করলাম মাদ্রাসার ফাইল থেকে, আমি ওনাকে আমার পরিচয় দিলাম, উনি আমাকে যথেষ্ট সুন্দর, আপনার ভিডিও ক্লিপে আপনারা দেখছেন, উনি আমাকে বলছে উনি সুন্দরভাবে আমাকে কথা বলছেন এবং আমাকে সাপোর্ট দিচ্ছেন, বারবার আমার ফোন রিসিভ করছেন। আমি ওনাকে বললাম যে জিনিসটা যাতে থানায় যাচ্ছে আপনি থানা থেকে আর বাড়তে দিবেন না। ছেলের বাবা কি কোনোভাবে বলেছে যে কোনোভাবে তিনি প্রেশারাইজ হয়েছেন বা কেউ তাকে দিয়ে করাচ্ছে এই ধরনের বা করিয়েছে এই মামলা টামলা? এটা তো স্পষ্ট, যারা ওই দিন এখানে অন্যরাও তো ছিলেন, এখানে আমাদের প্রেস ক্লাবের সাবেক সভাপতি ছিলেন এবং অ্যাডভোকেট সরওয়াল সাহেব ছিলেন, এখানে তো মোটামুটি অনেকেই ছিলেন, তো এই বিষয়টা তো একেবারে স্পষ্ট ক্লিয়ারই উনি বলেছেন। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে আমি এবারে শেষ এবারই আপনার কাছ থেকে আমি না শেষ না, আমি আপনার কাছে আবারও আসছি। আমি এবার একটু যেতে চাই মৌলানা হুসাইন আহমেদ আপনার কাছে। মৌলানা হুসাইন আহমেদ, আপনার তো মাদ্রাসায় আপনি মুহতামিম, আপনি প্রতিষ্ঠিত করেছেন সেই মাদ্রাসাটি, এই ঘটনার পরিপ্রেক্ষিতে ডেফিনেটলি আপনার মাদ্রাসার যথেষ্ট সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তো সেক্ষেত্রে আপনি কিভাবে এটার থেকে প্রতিকার চান, বা এখন আপনি কি মনে করছেন যে আপনার এই যে শিক্ষক ছিলেন তিনি নির্দোষ, এবং কিন্তু এই ফাঁকে যে ক্ষতিটা হয়ে গেল এর পেছনে আপনি যে কারণগুলিকে আমরা দেখতে পাচ্ছি যে আপনি বলছেন শত্রুতা বা পূর্ব পরিকল্পিত, এখন আপনি কি চাচ্ছেন, আসলে কি ধরনের সমাধান চাচ্ছেন আপনি? আমি আসলে চাই এই সারা বাংলা, আমার কথা শুনতে পাচ্ছেন সবাই? হ্যাঁ শোনা যাচ্ছে, ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি বলুন। জি। তো আমাকে যখন ফোন করা হয় আমি বারবার একটা কথাই বলেছি, আমি চাঁদপুর আছি, চাঁদপুর থেকে জাস্ট আমাকে আসার সুযোগটা দেওয়া হোক। মাদ্রাসায় সিসি ফুটেজ আছে, যদি কোনো অন্যায় আমরা পাই তা সে দোষী সাব্যস্ত হয় তাহলে আইন আছে, তাকে আইনের আওতায় আনা হবে। কিন্তু এটা করা হয় নাই, হঠাৎ করে এসে হামলা করলো, এটাই আমার কাছে প্রশ্ন। আরেকটা কথা হচ্ছে আমি সবাইকে জানাই দিতে চাই, সেটা হচ্ছে একটা মানুষ যখন অন্যায় করে তখন তার ভিতরে একটু পরিবর্তন দেখা যায়, আমি একটু ভয় কাজ করে। কিন্তু আমি একটা জিনিস তার দেখলাম, আমি ফোন করছি হাফেজ ওমর ফারুক সাহেবকে, সাথে সাথে আমি বলছি ভাই দেখেন আমরা নবীও না রসুলও না ফেরেশতাও না, ভুল আমাদের দ্বারা হতেই পারে, এটা স্বাভাবিক। যদি ভুল হয়ে থাকে আপনি একটু আমাকে বলেন, কাইন্ডলি আমি তার বাবাকে বলবো, আমার কমিটিকে বলবো, হ্যাঁ ভুল হয়েছে, তার সে অন্যায় স্বীকার করছে, এটার যে শাস্তির যোগ্য, সে যেই পরিমাণ শাস্তির যোগ্য ওই পরিমাণ শাস্তি দেওয়া হবে তাকে। কিন্তু আমি এই চাঁদপুর থেকে হাজীগঞ্জে আসার আগেই, অর্থাৎ 20-25 মিনিটের মধ্যেই
আমি দেখতেছি কোনো ধরনের আমাদের সিসি ফুটেজ তো দেখা দূরের কথা, আমাদের সকল ওস্তাদদেরকে কোনো ধরনের জিজ্ঞাসাবাদ ছাড়াই হাফেজ ওমর ফারুক সাহেবকে ভিতর থেকে টেনে নিয়ে আসছে, টেনে নিয়ে আইসা তাকে বেদর মারধর করতেছে একবারে আমাদের মাদ্রাসা। আপনারা কি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা যারা মারধর করেছে তাদের নামে কি কোনো মামলা করেছেন? আমরা তাদের নামে আমরা কোনো মামলা করি নাই, বাকি আমরা ছেলের চাচা যে মামলাটি হয়েছে সেখানে কি আপনারা বাদী হয়ে করেছেন নাকি ছেলে বাদী হয়ে যে মামলাটি করেছে? আপনারা কি ছেলের মামলার বিপরীতে আপনারা কোনো মামলা করেছেন বা হাফেজ ওমর ফারুক কোনো মামলা করেছে? জি জি, আমরা মামলা করেছি। আমরা সেখানে আসামি কাকে দিয়েছেন? আসামি আমরা যেটা ভিডিও সিসি ফুটেজ থেকে আমরা দেখছি যে সর্বপ্রথম ছেলের ভিকটিমের চাচা আমিনুল ইসলাম শিপন, উনি 12-14 জন সন্ত্রাসী বাহিনী নিয়ে প্রথম আইসা উনি আক্রমণ করে। আপনারা কি আপনাদের পক্ষে বা পক্ষে বিপক্ষে যাই হোক, আপনার ওখানে যে স্থানীয় পুলিশ প্রশাসন আছে তারা কি নিউট্রাল ভূমিকা পালন করছে? আপনাদের কাছে কি মনে হয় যে পুলিশ সঠিকভাবে তদন্ত করছে বা করবে? জি, তদন্তাধীন আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে আশ্বস্ত করছে যে ইনশাআল্লাহ এটার সুষ্ঠু তদন্ত হবে, সুষ্ঠু বিচার হবে, আপনারা ধৈর্য ধারণ করেন। আমরা এই ধৈর্যের উপরে আছি যে অবশ্যই আমরা আল্লাহর কাছে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জনাব মাওলানা হুসাইন আহমেদ। আমি জনাব আবুল হুসাইন, আমি একটু বলতে চাই, বলতে চাই, খুব শর্টলি বলতে হবে। জি, আমরা মামলা করছি একটা বিষয়ে, সেটা হলো সবচেয়ে বড় কথা হলো আমার এই ছোট ছোট বাচ্চাগুলা তারা যে ওই দিন ভয় পাইছে, এই ভয়ের কারণে গার্ডিয়ানরা আমার এই ছাত্রদেরকে নিয়ে যাচ্ছে এবং মাদ্রাসার সিসি ক্যামেরার আবুল হুসাইন, জনাব মাওলানা হুসাইন আহমেদ, আপনাকে আমি শুনতে পাচ্ছি না। আপনারা কেউ শুনতে পাচ্ছেন কিনা জানি না, আমি শুনতে পাচ্ছি না। শরীফ ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন? শরীফ ইসলাম ভাই, ওনাকে শুনতে পাচ্ছেন? মাওলানা হুসাইন আহমেদকে শুনতে পাচ্ছেন? জি, তাহলে মাওলানা হুসাইন আহমেদ ডিসকানেক্টেড হয়ে গেছে সামহাও। আমি জনাব আবুল হুসাইন, সাংবাদিক সাহেব, আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, আপনি শুনতে পাচ্ছেন আমাকে, রাইট? জি 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 জি, আপনি একটু বলবেন, শেষ কথাটা বলবেন যে আসলে এই ঘটনার যেটা ঘটেছে এটার পক্ষে বিপক্ষে প্রশাসন কি আসলে সঠিক ভূমিকা পালন করবার সুযোগ রয়েছে কিনা? সেখানে আপনি তো সবাইকে চেনেন, জানেন। এই যে পূর্ব পরিকল্পনার পরিপ্রেক্ষিতে যেখানে সেখানকার স্থানীয় লোকজন হামলা করেছে, এটা কি কোনো ধরনের কারো পেট্রোনাইজ হয়েছে এবং সেক্ষেত্রে যে তদন্তটাও কোনো ধরনের বায়াসড হতে পারে কিনা? আপনি কি মনে করেন এই ঘটনাটি সঠিক তদন্ত সাপেক্ষে বিচার কি হতে পারে? আসলে এই বিষয়টা আমাদের পুলিশ প্রশাসনের উপরে আমরা আস্থা রাখতে পারি, কারণ ওসি সাহেবের সাথে আমরা সাংবাদিকরাও পৃথকভাবে বসছি, আলোচনা করেছি। তিনি আমাকে বলছেন এখানে কোনো প্রকার প্রভাব বিস্তার, সেটা আমি কোনোভাবেই আমলে নেব না। যেটা সত্য, যেটা ন্যায়, সেটাই হবে। আইনের গতিতে চলবে। তদন্তে যেটা পাওয়া যায়, তদন্তে যদি দোষী সাব্যস্ত হয় তাহলে এই যার বিরুদ্ধে অভিযোগ এসেছে সেটাই হবে। আবার যদি দেখা যায় যে তদন্তে প্রমাণিত হয় যে তিনি নির্দোষ, তাহলে তিনি যে নির্দোষ ব্যক্তি, নিরপরাধ ব্যক্তি, যাদের দ্বারা তিনি লাঞ্ছিত হলেন, সেটার ব্যবস্থা হবে। তিনি পাশাপাশি জনাব আবুল হুসাইন, আইনের চোখে তো উভয়ই তো অপরাধ করেছে, কারণ ওই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এসে আক্রমণ করেছে, যারা এভাবে মধ্যযুগীয় ভয়াবহতার মতো করে অত্যাচার করেছে, তারাও তো বড় ধরনের অপরাধ করেছে। তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না? হ্যাঁ, এটা মামলাটা কি অবস্থায় আছে আমি সঠিক জানি না, কিন্তু আমাকে ওসি সাহেব বলছিলেন যে আরেকটা ভাঙচুরের একটা অভিযোগ দায়ের করা হয়েছে। তো বলছিল যে এটা আমি দেখবো। আমি এখনো দেখার সুযোগ পাইনি, উনি বেশি ছুটিতে ছিলেন, যে আমি ছুটি থেকে আইসা
জানতে পারছি যে ভাঙচুর যেটা হয়েছে ওটার একটা অভিযোগ হয়েছে। তো তিনি বলছেন যে আমরা ওটা স্বীকার করি যে এই ভাঙচুর জিনিসটা সেটা আপত্তিকর, ভাঙচুর হতে পারে, ভাঙচুর করা মানে আইন হাতে তুলে নেওয়া। সাধারণ মানুষের কি আমরা মানুষ কি এভাবে বিচার করার অধিকার রাখতে পারে? যেটা করেছে ভাঙচুর থেকে শুরু করে এবং অপরাধ যদি করেও থাকে তাকে এভাবে প্রকাশ্যে হ্যাস্তন্যস্ত করে তার মাথা কামিয়ে দিয়ে ন্যাড়া করে দিয়ে, তো আর কোন বিচারের কারণে আমি তো দেখতে পারি না, বুঝতে পারি না যে আর কোন বিচার রয়ে গেল বা কি ধরনের ইয়ে রয়ে গেল। আপনারা স্থানীয়ভাবে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, স্থানীয়ভাবে মানুষের কাছ থেকে আপনি কি শুনতে পাচ্ছেন? এই ঘটনা কি সবাই কি বিশ্বাস করছে? না, মানুষ এটাকে ভালো চোখে দেখছে না। যে ভাঙচুর, মাথা নাড়া করে দেওয়া, এটা আসলে হ্যাঁ, মানুষ মনে করে তারা, তাদের কথা হলো যে তার বিরুদ্ধে অভিযোগ থাকলে আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের সহায়তা নেওয়া যেতে পারে, তাদের শরণাপন্ন দিতে পারে। অবরুদ্ধ করা, ভাঙচুর করা, মাথা নাড়া করে দেওয়া, এসবই আইনের পরিপন্থী কাজ করা হয়েছে। এটা মানুষ অত্যন্ত ধিক্কার, ঘৃণার চোখে দেখছে, এটাকে মোটেই ভালো চোখে দেখছে না। পাশাপাশি ওই যে আলিম সমাজ, আলিম সমাজ কিন্তু তারা খুব বেশি এটা ক্ষুব্ধ এইখানেই, যদি এই ওমর ফারুক দ্বারা এমন ঘটনা ঘটেই থাকে তাহলে তাদের কথা হলো তাদের মানসম্মান যথেষ্ট পূর্ণ হয়েছে। মানুষের কাছে তাদের ইমেজ থাকছে না। যদি সত্যি অপরাধী হয়ে থাকে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আর দৃষ্টান্তমূলক শাস্তি বলতে আমাদের বাংলাদেশ সরকারের নয়ের ধারা, যেটা নারী শিশুদের বেতন আইনে আছে, এখন তো নতুন করে কোন রকম আইন সৃষ্টি করা যাবে না, রাষ্ট্রের প্রচলিত যে আইন আছে সে আইনই তার বিচার হোক। এটাই সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আপনাকে আরেকটা মন্তব্য করতে চাইবো, আপনাকে মন্তব্য চাইবো আপনার কাছ থেকে, যে সাধারণ মানুষ আলেম সমাজের বিরুদ্ধে যখন এরকম অভিযোগ আসে খুব উৎফুল্লতার সাথে, খুব ক্ষুব্ধ হয়ে গিয়ে স্বপ্রণোদিতভাবে এভাবে কোনো কিছু যাচাই করা ছাড়াই আক্রমণ করার এই যে একটা টেন্ডেন্সি, এটা কেন আমাদের ভিতর গ্রো করে? কারণ জেনারেল সোসাইটিতে আমরা প্রতিনিয়ত দেখতে পাই, প্রতিনিয়ত শুনতে পাই, অনেক ধর্ষণ হয়, অনেক আপনার উভয় পক্ষের আপনার এগ্রিমেন্টে দেখা যাচ্ছে যে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ধর্ষণ হয়ে যাচ্ছে বা এই ধরনের কথা শুনতে পাই আমরা, কিন্তু আলেম সমাজের বিরুদ্ধে এত ক্ষুব্ধ কেন? কোনো কিছু যাচাই বাছাই করা যায়? আমি যেটা মনে করি, ধর্মীয় অনুশাসন কথাটা আসতেছে আলেম সমাজের কাছে। আলেম সমাজ ধর্মীয় অনুশাসনের মাধ্যমে সমাজকে সুস্থ এবং সুন্দর রাখার চেষ্টা করে। তো যে আলেম সমাজ থেকে আমরা সবকিছু আদর্শ পেয়ে থাকি, ধর্মীয় অনুশাসন পেয়ে থাকি, সেই ধর্মীয় অনুশাসন যারা আমাদেরকে করে থাকে তাদের মধ্যে যদি একটা অপরাধ হয় তাহলে এটা সাধারণ মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা যায়। যে যাদেরকে আমরা শ্রদ্ধা করি, যাদেরকে আমরা বিশ্বাস করি, যাদেরকে আমরা অনুসরণ করি, তাদের মধ্যে যদি এত বড় ধরনের অপরাধ থাকে, পাশবিক জিনিসটা থাকে, তাহলে তো এটা কিছুই নিয়ে নেওয়া যায় না। এই জন্যই আসলে এটা চরম ক্ষুব্ধ হয়ে যায়। সাধারণ মানুষ যে অপরাধ করে, তার সাথে একজন আইন সমাজের লোক যদি অপরাধ করে এই ধরনের, তখন মানুষ অত্যন্ত সেন্টিমেন্টাল হয়ে যায়। তারা ভেরি ইম্পর্টেন্ট এটা। জি, এটা খুবই ভালো বলেছেন আবুল হোসেন সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমি একটু রুহুল আমিন সাদি আপনার কাছে যেতে যাচ্ছি, যে জনাব আবুল হোসেন খুব সুন্দরভাবেই একটি কথা বলেছেন যে আলেম সমাজের দায়িত্ব অনেক বেশি। আমরা আলেম সমাজের কাছে সবসময় ন্যায় নীতির কথা শুনতে চাই এবং ন্যায় নীতির পথে তারা পরিচালিত হবে, তাদের কাছ থেকেই সাধারণ মানুষ জানবে। কিন্তু আমরা বিভিন্ন জায়গাতে কিন্তু এই ধরনের ঘটনার শুনতে পাই। আমি একটু আগেও কিন্তু উল্লেখ করেছি, বিভিন্ন পত্রিকায় বিভিন্ন জায়গাতে মাদ্রাসায় এই ধরনের ঘটনা ঘটেছে, সেটার অলরেডি প্রমাণ সহকারে খবর বিভিন্ন জাতীয় পত্রিকায় আসছে, আমি সেটা উল্লেখ করেছি। তা আপনাদের কাছে কি ওই ধরনের কোনো ধরনের পরিকল্পনা নাই যে বিভিন্ন মাদ্রাসাতে, কারণ হলো আপনাদের জীবন ব্যবস্থা, আমাদের আলেম সমাজের জীবন ব্যবস্থা একদম ভিন্ন, এই ধরনের যে ঘটনা ঘটবে এর বিভিন্ন কারণ হিসেবে অনেকেই বলে যে তারা তাদের পরিবার থেকে অনেকটুকুই দূরে থাকে, দীর্ঘদিন দূরে থাকার কারণে তাদের ভিতরে একটা এরকম জৈবিক চাহিদার ট্রেন্ড গ্রো করে, সেখান থেকে তারা হয়তো তাদের যে চিন্তা ভাবনার ইয়েটুকু তারা হারিয়ে ফেলে, তখন তারা দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা ঘটানোর জন্য উৎক্ষিপ্ত বা এরকম ঘটনার সম্ভাবনা তৈরি হয়।
তা আপনার কাছে আমি জানতে চাই যে এই ধরনের যে হাজারো মাদ্রাসা রয়েছে সেখানে কি এই যারা এই ধরনের ঘটনা ঘটাবার মতো, তারা তো একদিনে ঘটায় না, তাদের এই যে চালচলনের উপর কোনো ধরনের পর্যবেক্ষণ রাখার কোনো পরিকল্পনা রয়েছে কিনা, বা এই ধরনের ঘটনা ঘটলেই এই নিরাপত্তা দেওয়া বা ঘটনার আগেই কোনো ব্যবস্থা নেওয়া, এইসব ব্যাপারে আপনি কি মনে করেন? এটাকে তো আমরা হতে দিতে পারি না এভাবে। অত্যন্ত দুঃখজনক বলবো, আমরা দেখলাম যে এই তো আমরা ফেসবুকে যারা সময় দিই বা মিডিয়ার সাথে যারা জড়িত যারা আছেন, একবার দেখা গেল যে আমাদের বাংলাদেশের একজন ডিসি, ওনার অফিসে দেখা গেছে যে একটা মেয়ের সাথে ওনার একটা খারাপ কাজ হয়েছে। মানুষ তখন গিয়ে কিন্তু জেলা প্রশাসকের অফিস কিন্তু ঘেরাও করেনি। আমরা জানি যে এই দেশে ইউনিভার্সিটি লেভেলে অনেকগুলো ধর্ষণের ঘটনা ঘটে, মানুষ তখন সেখানে গিয়ে ইউনিভার্সিটি কিন্তু ঘেরাও করে নাই। আমরা কয়েকদিন আগে দেখলাম যে আরেকজন এমপির এখানে সচিত্র এখানে ভিডিও চলে এসেছে ইন্টারনেটে, মানুষ তো এখানে গিয়ে এমপির কার্যালয় ঘেরাও করেনি। শুধুমাত্র মাদ্রাসার ক্ষেত্রে এটা হচ্ছে। আর পত্রিকার কথা যারা বলতেছেন, এই যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা ঘটার পরে আমরা দেখলাম যে মেইন স্ট্রিম মিডিয়ার কয়েকটা জায়গায় আসলো যে এই নিউজটা। একজন ভাই ফোন করলো একটা টেলিভিশন চ্যানেলে, যে ভাই আপনারা যে নিউজটা দিলেন এটা কোথায় পেয়েছেন, যে চাঁদপুরে যে ঘটনাটা কে দিয়েছে। ওরা বললো যে এটা আসছে তো চাঁদপুরের জেলা প্রতিনিধি। তিনি জেলা প্রতিনিধির কাছে আবার ফোন করলেন যে ভাই জেলা প্রতিনিধি আপনি যে কোথায় পেয়েছেন ঘটনাটা, আপনি তো শুধু এক পক্ষের নিউজ আসছে, আরেক পক্ষের তো কোনো নিউজ নেই। তিনি বললেন না, কচুয়ার থেকে নিউজটা আসছে। তিনি কচুয়ার প্রতিনিধির নাম্বার নিয়ে ওইখানে ফোন করলেন, তিনি বললেন আমি লোকমুখে শুনে নিউজটা দিয়েছি। এই ধরনের নিউজগুলো আমি যারা দেখেছি অনেকাংশেই মিথ্যা থাকে। আর সাধারণত আরেকটা কাহিনী, যে আমি দুইটা মাদ্রাসার সাথে জড়িত, আলহামদুলিল্লাহ কওমি মাদ্রাসার সাথে জড়িত, দুইটা মাদ্রাসার পরিচালনার সাথে জড়িত আমি মোহতমিম। আমি যেটা দেখেছি যে অনেক ক্ষেত্রেই এটা ওই যে একটা কথা হচ্ছে যে রেহাল নিয়ে গন্ডগোল হয়েছে, হুজুর ছাত্রকে পিটাইছে বা ধমক দিয়েছে, সে গিয়ে এটা বলে দিয়েছে। অথবা কখনো কখনো শিক্ষকদের মধ্যে মনোমালিন্যের কারণে বা আভ্যন্তরীণ গন্ডগোলের কারণে এমন ধরনের কিছু ঘটনা ঘটে। আর ঘটনা যেগুলো হয় এগুলো সাথে ব্যাপকভাবে ফলাও করে কিন্তু প্রচার করা হয়। এই ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানুষের মধ্যে যে অবদমিত যে ইচ্ছা বা দীর্ঘদিন সে ফ্যামিলি থেকে দূরে থাকা, আসলে কওমি মাদ্রাসা বা হিফজখানার যে সিস্টেমটা যদি কেউ জানেন, অনেকে জানেন অনেকে জানেন না, সেখানে রাত্রি 3টার সময় ঘুম থেকে উঠতে হয়, ওঠার পর নামাজ পড়তে হয়। তাহাজ্জুদের নামাজ পড়ার পর তারা ওই সময় তেলাওয়াত করতে বসে, ওই সময় মুখস্থটা খুব দ্রুত হয়। শেষ রাত্রি যে কোমল যে সময়টা, সেই সময় মানুষের মুখস্থটা খুব দ্রুত হয়। এরপরে ফজরের নামাজ হয়, ফজরের নামাজের পরে তারপর আরো কিছুক্ষণ পড়াশোনা হয়, তারপর নাস্তা, তারপর ঘুম। তো মূলত একজন মানুষ এই যে ধরনের কাজ যেগুলো বলা হচ্ছে, এটা করার জন্য তার নির্জনতা প্রয়োজন। নির্জনতার এই সুযোগটুকুন হচ্ছে না কিন্তু, এবং সার্বক্ষণিক যোগাযোগ থাকে, উস্তাদরা এসে খোঁজ খবর নেয়। তারপরও তো মানুষ, আমরা তো আর ফেরেশতা না যে আমাদের মধ্যে যে কোনো জৈবিক চাহিদা নাই বা আমরা যে শয়তানের ওয়াসওয়াসা মুক্ত, নফস থেকে মুক্ত, এমন তো না, আমাদের মধ্যে এগুলো আছে। তো সেই জন্য এই ধরনের ব্যাপকভাবে খোঁজ খবর নেওয়া হয়, এবং আমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে শিক্ষক প্রশিক্ষণের আলাদা একটা সিস্টেম আছে। সেই শিক্ষক প্রশিক্ষণে ব্যাপকভাবে এই কথাগুলো বলা হয় যেন এই ধরনের কোনো আলামত যেন প্রকাশ না পায়। ইভেন পড়াশোনা ক্লাস টাইমে অ্যান্ড্রয়েড ফোন যেন শিক্ষক ইউজ করতে না পারেন ক্লাসের সময়, সেটা আমাদের নির্দেশনা দেওয়া আছে যে আপনি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন প্রযুক্তি, কিন্তু ক্লাস যখন থাকবে ক্লাসের সময় যেন তিনি ইউজ করতে না পারেন। কোনো মাদ্রাসা এমনও আছে যে অ্যান্ড্রয়েড ফোনই নিষিদ্ধ। আবার আমরা যখন অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করি তখন এটার বিরুদ্ধে আপনারা আবার পত্রপত্রিকা দেখি অনেকে লেখেন যে মাদ্রাসায় অ্যান্ড্রয়েড ফোন নেই। যাই হোক, তো এইভাবে ব্যাপকভাবে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। আর ফ্যামিলি থেকে দূরে মানে কি, ফ্যামিলি থেকে দূরে মানে হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন নিষিদ্ধ করে এটাকে আপনি বন্ধ করবার, যেটা আমি জানি না এটা কতটুকু, কারণ অ্যান্ড্রয়েড ফোন থাকবে, সব সুবিধা থাকবে, এরপরও আপনার মনকে আপনি কতটুকু সুন্দরভাবে পরিচালিত করে এই ঘটনা থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারেন, সেটাই হলো সঠিক পরীক্ষা। আপনি সব কিছু দূরে থেকে এরপরে আপনি, তার মানে কি আপনি প্রিটেন্ড করলেন। কিন্তু আমরা চাই যে হুজুরদের বা আমাদের আলেম সমাজের মানসিকতা থেকে তারা পরিচ্ছন্ন থাকতে হবে, তারা অ্যান্ড্রয়েড ফোন থেকে দূরে থাকলেই থাকবে, এটা ব্যাপারটাকে ওইভাবে এখানে মানসিকতা যে যারা কোরআনের শিক্ষার সাথে জড়িত, যারা হাদিস শিক্ষার সাথে জড়িত, এখানে প্রতিনিয়তই এই বিষয়গুলো কিন্তু বলা হচ্ছে। আপনি দেখেন যে কোরআন এবং হাদিসের শিক্ষা যেখানে আছে সেখানে এগুলো হচ্ছে না। বাংলাদেশে আপনি যদি মনে করেন যে আপনি কানাডায় থাকেন,
কানাডায় যে পরিমাণ পুলিশ প্রশাসন বা তাদের যে পরিমাণ জনশক্তি আছে, বাংলাদেশে কিন্তু জনগণের তুলনায় পুলিশ কিন্তু খুবই কম। এখানে কিভাবে তারপর আইন শৃঙ্খলা রক্ষা হয়? এখানে দেখবেন একজন মানুষের কাছে গেলে সে ন্যায় অন্যায় বুঝে, সে খারাপ কাজ করে না, যে সে মনে করে যে এটা কেন হচ্ছে, যে আলেম ওলামারা ব্যাপকভাবে বলার কারণে, ব্যাপক কোরআনের চর্চার কারণে কিন্তু সে অন্যায় কাজ থেকে দূরে থাকতেছে। এটা বাংলাদেশের কিন্তু আলাদা বৈশিষ্ট্য। এখানে কিন্তু এত পুলিশ নেই। এখানে আমি যেখানে আছি, আমি লালবাগে আছি, এখানে দেখা যাচ্ছে কয়েক হাজার মানুষ, পুলিশ কিন্তু কয়েক হাজার, 10,000 একজন পুলিশ। এখানে কিভাবে সিস্টেমটা রক্ষা করছে, কিভাবে মানুষ চুরি করতেছে না, কিভাবে মানুষ জিনা করতেছে না, কিভাবে মানুষ দর্শন করতেছে না? এর কারণ হচ্ছে ওলামায়ে কেরাম প্রতিনিয়ত বলেন, মাদ্রাসায় বলা হয়, ওয়াজ মাহফিলে বলা হয়, প্রতি শুক্রবারে খুতবায় বলা হয়। জমাতে বলা হয়। এইগুলো তো মাদ্রাসায় আরো বেশি চর্চা হচ্ছে। সেজন্য এখানে মোটিভেশনাল সব ধরনের প্রোগ্রাম আছে, সবকিছু করা হয়, এবং কোরআনের চাইতে ভালো কোনো মোটিভেশন আজ পর্যন্ত পৃথিবীতে কিন্তু আসে নাই। সেজন্য এখানে এগুলো হচ্ছে, তারপরও তো মানুষ হয়তো দু একটা হচ্ছে, কিন্তু আমি যতটুকু বলবো যে 80%, 80% ঘটনা যেগুলো আমরা দেখি, 80% মিথ্যা ঘটনা। আমরা খোঁজখবর নিয়ে দেখেছি, বিভিন্ন কারণে এগুলো হয়ে যায়, এগুলো মিথ্যা। এবং মানে মিডিয়া আপনাকে সাপোর্ট, মিডিয়া আপনাদেরকে সাপোর্ট দেয় না, সেটাও একটা কারণ হতে পারে। কারণ মিডিয়া এক পক্ষ অবলম্বন করে যে কোনো খবর দূর থেকে শুনে সেটাকে ছাপিয়ে দেওয়া হয়। মিডিয়ার সাথে আপনাদের কনফ্লিক্টটা কোথায়? আপনারা মিডিয়ার প্রতি সবসময় একটা অভিযোগ করে থাকেন যে তারা আপনাদের কথা না শুনে আপনাদের বিরুদ্ধে অনেক ধরনের খবর ছাপিয়ে দেয়, প্রকাশ করে। কেন আপনাদের সাথে মিডিয়ার এই দূরত্বটা? আপনি ছোট্ট করে এক লাইনে যদি বলেন, কারণ আপনার কাছে আমি একটু ঘটনার বাইরে জানতে যাচ্ছি, কারণ আপনি এই ঘটনাটাকে দূর থেকে অবলম্বন করে দূর থেকে গেছেন, আপনি সেটাকে তদন্ত করেছেন, এবং এই ধরনের ঘটনার যেখানেই ঘটে আপনি সেখানে গিয়ে থাকেন এবং সাপোর্ট দেন। সেই কারণে আপনার কাছ থেকে ঘটনাগুলো জানা। জি, আমি বলবো যে আমি জাতীয় প্রেস ক্লাবে, তারপর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আমি মোটামুটি প্রতিদিন না হলেও সপ্তাহে 2-3 বার যাই। বেশ কিছু সিনিয়র সাংবাদিকের সাথে আমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এখানে মিডিয়া আলেম ওলামা বা মাদ্রাসার বিরুদ্ধে একটা অবস্থানে রয়েছে, এবং যখন কোনো আমার একজন সাংবাদিক বলল, আরে ভাই, মাদ্রাসার বিরুদ্ধে একটা রিপোর্ট দিলে আমার টাকা লাভ হয়, অনেক টাকা। কিভাবে টাকা আসে? কয়েকটা এনজিও তাদেরকে টাকা দেয়, অফিস থেকে আবার আলাদা তাকে আলাদা বোনাস দেওয়া হয়। এভাবে তো অনেকেই বলেছে। তো এটা সেই এনজিও গুলো কেন দেয় বা কি জন্য দেয়, সেটা তাদের হয়তো আলাদা একটা প্রজেক্ট রয়েছে, হয়তো জানি না আমি পুরোপুরি। কিন্তু এই কারণেই দেখ, তারা আবার বলে যে ভাই সরি, আমরা অসহায়। আমি আপনাকে একটু 1 মিনিট আমি সময় নিব। আমি গত বই মেলার আগের বই মেলায় আমাকে একজন সাংবাদিক হঠাৎ ফোন করলো যে ভাই জরুরি দরকার। দেখি ইসলামের বিরুদ্ধে একটা বই লেখা হয়েছে, আপনারা একটু এটা নিয়ে ফেসবুকে লেখেন, আপনার তো ফলোয়ার টোলার আছে। আমি বললাম যে আপনি হঠাৎ করে, আপনি তো এই লাইনের লোক না, আপনি কেন বলতেছেন? কারণ ওই ছেলেটা যে লিখেছে সে একটু গরিব, তো সে লিখেছে সে একটু দেশের বাইরে যেতে চায়, সেও কিন্তু ইসলাম ভালোবাসে। সে লিখেছে এই বইটা নিয়ে যে আপনারা যদি মিছিল টিছিল করেন, একটু প্রতিবাদ হয়, তাহলে সে ইউরোপীয় দূতাবাসে এই মিছিলগুলোর ছবি, ভিডিও ফুটেজ জমা দিবে। জমা দিয়ে সে ভিসা হয়তো পেয়ে যেতে পারে। আর সে কিন্তু ইসলাম বিরোধী না, সে লিখেছে তার ওখানে যাওয়ার জন্য আপনারা মিছিল করেন। এই হচ্ছে বিষয়, যে আপনি একটা ইসলামের বিরুদ্ধে লেখলেই সে পুরস্কার পাচ্ছে, ইসলামের বিরুদ্ধে লেখলে, একটা বই লেখলে আমরা বাইতুল মোকাররমের মধ্যে মিছিল বের করব, আর তারা দেখা যাচ্ছে যে এই মিছিলের ভিডিও ফুটেজ, আর যদি কোনো হুজুর একটু গরম হন, বলেন যে মাথার দাম, কল্লার দাম 50 লক্ষ টাকা, তাহলে তার জার্মানির ভিসা 100% কনফার্ম হয়ে যায়। দেখেন আমার কল্লার দাম 50 লক্ষ টাকা, আমাকে দয়া করে একটা মিছিল, একটা ভিসা দিয়ে দেন। এইভাবে অনেকেই গেছে। আমাদের ব্লগার বাংলাদেশের যারা একসময় সামহার ব্লগ বা আরো বিভিন্ন ব্লগে লেখালেখি করতো, অনেকেই কিন্তু গেছে। একজন ব্লগার তো খুব কষ্ট করে লিখেছে যে হে আল্লাহ, আমি ইসলামের বিরুদ্ধে এত লিখলাম, আমার জন্য ভিসা হইলো না, আর আমার আর একজন ভাইয়ের ভিসা হয়ে গেল। এটা হচ্ছে বাংলাদেশের একটি মজার খেলা, এই মজার খেলা। এবং এই জন্য মূলত লেখা হয়, কেউ ইসলামকে ভালোবাসে, ইসলামের বিরোধিতা করে, আর কেউ দেখা গেছে যে তার আসলে সে বিরোধিতা করে। এটা আমার কাছে মনে হচ্ছে এই কারণে অনেকে করে কাজ। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এ পর্যায়ে যেতে চাচ্ছি জনাব অ্যাডভোকেট সরওয়ার মিয়াজি, আপনার কাছে যেতে যাচ্ছি। তো আপনার জানতে চাইবো আপনার কাছে যে পরবর্তী পদক্ষেপটা যা আমরা শুনতে পাচ্ছি যে তিনি নন বেইলেবল অফেন্সের কারণে তার হয়তো সাজা হতে পারে, এবং এই কিছুদিন আগে যে কোনো ধর্ষণের জন্য সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড পর্যন্ত হয়েছে। সেই ক্ষেত্রে আমরা জনাব ওমর ফারুক, হাফেজ ওমর ফারুকের ভবিষ্যৎ সম্পর্কে আমরা কতটুকু ভাবতে পারি যে তিনি রিলিজ পাওয়া না পাওয়া, যেহেতু ঘটনা এখন সবখানে আলোচিত একটি মানে চাঞ্চল্যকর ঘটনা হয়ে গেছে, এটাকে সরকার বা প্রশাসনকে সিরিয়াসলি নিচ্ছে কিনা, বা আপনারা যে যোগাযোগ করছেন তদন্তটা কি সঠিকভাবে হবে কিনা, আপনি কথা বলে কি মনে করতে পারছেন, বা সেখানকার যে তদন্তকারী কর্মকর্তা রয়েছেন আইও, তার সাথে কথা বলেছেন কিনা, তারা কি
কিভাবে এটাকে দেখছে? ধন্যবাদ সাইফুর রহমান ভাই। আমি এই মামলাটার ভবিষ্যৎ নির্ভর করছে মূলত যে তার যে মেডিকেল রিপোর্টের উপরে মামলাটার ভবিষ্যৎ নির্ভর করছে, আসলে মামলাটা কোন দিকে যাবে। যদি মেডিকেল রিপোর্টটা যদি নেগেটিভ আসে, সেক্ষেত্রে থানা থেকে এই মামলাটা আপনার তদন্ত করে তারা ফাইনাল রিপোর্ট দিতে পারে। যে ফাইনাল রিপোর্ট দিলে অবশ্যই সে রিলিজ পাবে অল্প কয়েকদিনের ভিতরেই, যদি এটা খুব দ্রুত করা হয়। যে মেডিকেল রিপোর্টটা আসার পর সাথে সাথে যদি আমি এই মামলার আয়ু সাহেবের সাথেও কথা হয়েছে, থানা ওসি সাহেবের সাথেও কথা হয়েছে, ওনারাও বলছে যে ঠিক আছে মেডিকেল রিপোর্ট আসুক, আসলে আমরা এটা থানা বসবো। মেডিকেল রিপোর্টটা আসার পরে আসলে এই মামলাটার ভবিষ্যৎ নির্ভর করছে যে এই মামলাটা কোন দিকে মোড় নিবে। আচ্ছা, তাহলে আমরা কি মানে সঠিক বিচার অ্যাটলিস্ট থানা প্রশাসন থেকে আপনি মনে করছেন যে পজিটিভলি একটা সাপোর্ট বলতে মানে সঠিক তদন্ত সাপেক্ষে সেখানে ফাইনাল রিপোর্টটা পাঠানো বা যেতে পারে, এই ধরনের আশা আপনি করছেন? এখানে কোনো ধরনের বায়াসড হওয়ার কোনো সুযোগ নাই? না, আসলে মেডিকেল রিপোর্ট যদি আপনার নেগেটিভ আসে, সেক্ষেত্রে তো বায়াসড হওয়ার তারা সুযোগ নেই। সেক্ষেত্রে তারা না, আমি পুলিশের ভূমিকাটা মানে তথাকথিত আমরা অনেক খবর বা এই যে প্রচলিত যে একটা ধারণা রয়েছে যে পুলিশ বলেন বা অন্য প্রশাসন বলেন হুজুরদের বা আলেমদের বিপক্ষেই অনেকটা অবস্থান করছে বিভিন্ন কারণে, সেক্ষেত্রে এই ভয়টা আসলে মূলত এই মামলাটার মূল ইয়েটা হলো আপনার মেডিকেল। সেটা যদি আপনার পজিটিভ আসে, সেক্ষেত্রে এখানে পুলিশেরও কিছু করার থাকবে না। পুলিশ তখন কিছু করতে পারবে না। আমরা আশা করি, কারণ পুলিশরা আমরা এখনকার পুলিশরা ভালো পুলিশিং করছে আমরা আশা করি, এবং চাঁদপুরের এসপি সাহেব খুবই ভালো মানুষ। আশা করি এখানে তদন্ত সাপেক্ষে যা সঠিক তথ্য আসবে সেটাই তিনি প্রদান করবার জন্য তার পুলিশকে নির্দেশনা দিবেন বা সেভাবে আমরা সেটাই আশা করি। জনাব মাসুদ মান্নান, আপনি কি মনে করেন সঠিক তদন্ত হয়ে এটার একটা সমাধান হওয়ার পথে আমরা কি বিশ্বাস করতে পারি কিনা? সাইফুর সোহাগ ভাই, আমি একটু পিছনে যাই। আমার জায়গা থেকে আমি যেটুকু ব্যক্তিগতভাবে অবজার্ভ করেছি, যেহেতু ঘটনাটা আমার একেবারেই পাশে, আমার বাড়ির পাশেই, তো এখানে আমার ব্যক্তিগত একটা বিশ্লেষণ আমার জায়গা থেকে দেখা, সেটা হলো মাদ্রাসা পক্ষ যদিও দাবি করছে এটা পরিকল্পিত বা অনেক এটা রাজনৈতিক একটা এজেন্ডা হইতে পারে, বাট যেহেতু ঘটনাটা খুবই আমার ক্লোজ এলাকার, আমি আমার জায়গা থেকে যারা পক্ষ বিপক্ষ দুপক্ষরই খুব ক্লোজ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং জানার চেষ্টা করেছি। আমার জায়গা থেকে আমি যেটা খেয়াল করলাম, এখানে কতগুলি বিষয় যুক্ত। সেটা হলো যারা এখানে বিচার চাইতে গেছে বা হুজুরকে ধরপাকড় করতে গেছে, তাদের আবেগটা ছিল শুদ্ধ। মানে তার দেখা গেল যে তার বন্ধুর ভাতিজা সে ভিকটিম ছিল, তো এরকম করেই তাদেরকে বলা হয়েছে বা ডাকা হয়েছে, তারা গেছে ওখানে, তারা এখানে বিচার চাইতে গেছে, বাট সে আবেগের যে এক্সপ্রেস করাটা ওই ওয়েটা ছিল ভুল। আমাদের সমাজে যে কালচারটা প্রতিষ্ঠিত হয়ে গেছে খুবই দুর্ভাগ্যজনক ভাবে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আপনি সাংবাদিক আবুল হোসেনের সাথে এই কথাটা বলেছেন যে আপনি ভুল সঠিক একটা কাজই করতে চাচ্ছেন, বাট আপনার ওয়েটা কি, আপনি কি আইন নিজের হাতে তুলে নিতে পারেন কিনা। এই যে একটা কালচার, এই যে কালচারের পরিবর্তন না হওয়ার কারণে এখানে সঠিক জিনিসটা, সুস্থ জিনিসটা একেবারে এলোমেলো হয়ে গেছে। তাদের আবেগ, কারণ এখানে এমন অনেকেই ছিল, আমি খুব কাছ থেকে দেখেছি, তাদের ভূমিকা পজিটিভ ছিল। ইভেন তারা যদি পজিটিভ ভূমিকা না রাখতো, তাহলে ওই রাতের ভূমিকা অনেক আরো খারাপ হতো, পরিস্থিতি মার্ডারের দিকেও যেতে পারতো। কিন্তু সত্যি কথা বলতে এখানে যখন পরিস্থিতির একেবারে হযবরল হয়ে গেছে, তখন যারা অতি উৎসাহী ছিল তারা এই সুযোগের সদ্ব্যবহারটা করেছে, তারা ভাঙচুর করেছে, তারা আরো ধরনের একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটাতে চেয়েছে। তো আমার কথা হলো, যারা প্রথম দিকে বিচার চাইতে গেছে তারা যদি সুস্থ এটা বেছে নিত, যে মাদ্রাসার পরিচালক আছেন, কমিটি আছেন, বা তারা অনেক পাওয়ারফুল হলে তো তাদের সাথে থানা, আমাদের প্রশাসনের যোগাযোগ আছে, তারা প্রথমেই এই যোগাযোগটা যদি প্রশাসনের সাথে করতো, তাহলে আমার মনে হয় না যে এত মারাত্মক ভাবে ঘটনাটা আসে। তার থেকে বড় কথা হলো, এখনো পর্যন্ত আমার মনে হয় এই পক্ষটা এটা বুঝতেই পারছে না যে আইন নিজের হাতে তুলে নেওয়ার রাইট একটা নাগরিকের আছে কিনা। কিন্তু আমাদের রাষ্ট্র বা সমাজে এই কালচারটা এত বেশি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে আমি হয়তো বা রাজনৈতিক দল করি, না হয় আমি একটা কমিটিতে আছি, আমি 20 দলকে নিয়ে 20 জন আমার সাথে আছে। আপনার কাছে কি মনে হয় মাসুদ মান্নান যে এটা
পলিটিসাইজ করা হয়েছে বা এর পেছনে ওই ধরনের কোনো হস্তক্ষেপ রয়েছে বা ওই ধরনের কোনো ইয়ে রয়েছে কিনা? না 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 না, সাগর ভাই, খুবই ইন্টারেস্টিং একটা বিষয় আপনাকে বলি। যদিও এটা অনেকেই পলিটিশিয়ান মানে পলিটিক্স দিকে নিতে চায়, কিন্তু আমি আমার ভিডিওতে আপনি দেখবেন, আমার 13 মিনিটের ভিডিওতে শেষ দিকে যখন এই পক্ষের একজন বক্তব্য দিচ্ছিল, তখন উনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে বিষয়টা পলিটিক্যালিও নেওয়ার কোনো দরকার নাই। কারণ এখানে আপনি যদি মনে করেন যারা গেছে ওখানে অনেকে বিএনপি, আওয়ামী লীগ, ছাত্রলীগ সব মিলিয়ে প্রথম দিকে এই ইমোশনের সাথে যুক্ত হয়েছে সব পক্ষের মানুষ। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে মানে পুরো বিষয়টা অন্যদিকে যাচ্ছে এবং খারাপের দিকে যাচ্ছে, তখন কেউ কেউ জিনিসটা পুরো নোংরা নিয়ে নিছে, কিন্তু প্রথমে সবাই ভুল আবেগে পাড়া দিছে। আর আপনি যেটা বলছেন পলিটিক্যালি নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ শেষ দিকে এসে এই বিষয়টা ওয়াহাবি সুন্নির দিকে চলে গেছে। মানে স্লোগানটা চলে যাচ্ছিল এই মাদ্রাসা ওয়াহাবি, এটাকে ভাঙতে হবে। তাইলে ছাত্রলীগ তো আর ওয়াহাবি বিরোধী না, আওয়ামী লীগ তো আর ওয়াহাবি বিরোধী না। তার মানে ওই যে সুযোগ, মানে একটা সুযোগ যে তৈরি হয়েছে, ওই সুযোগ থেকে যেই পক্ষ পারছে তারাই সুযোগ অথবা এটা কি এই যে ওহাবি বা এই যে আলেমদের মধ্যকার যে আভ্যন্তরীণ কনফ্লিক্ট রয়েছে সেটারও কি কোনো কারণ হতে পারে কিনা এর পেছনে? মানে হ্যাঁ, আমি বলতে চাচ্ছি এটাই, আমরা তো সুযোগের সদ্ব্যবহার করতে ভালোবাসি জাতিগত হিসাবে। তো এই পরিস্থিতি দাঁড়ানোর পর পরিস্থিতি যতভাবে রং নিছে ততভাবে এটার ভিন্ন রূপ পাল্টাতে শুরু করলো। শেষ দিকে এসে আমি যেটা বললাম, এটা এই পক্ষ স্বীকার করেছে যে এটাকে ওয়াহাবি সুন্নির রূপ দিতে নিয়েছে। তো এই সব থেকে বড় কথা হলো যে আমি মনে করি না এটা খুব পরিকল্পিত এবং একেবারেই খুব ভয়াবহ একটা জায়গা থেকে উঠে আসছে। আমি মনে করি যে পুরো বিষয়টা একটা জায়গায় ছিল, হয়তোবা যারা প্রথমে স্টেপ নিয়েছে তাদের উদ্দেশ্য ভালো ছিল, কারণ আমি যেটুকু জানছি এদের টাকা পয়সার লেনদেনও হয় না এদের মধ্যে। তার মানে আমরা রাজনৈতিক যে টাইপের কিছু একটা উদ্দেশ্য দেখি, ভালো কোনোভাবে হতে পারে না, কোনো ধরনের আক্রমণ কোনো অপরাধের কারণে পরিপ্রেক্ষিতে কাউকে এভাবে বিচার হাতে তুলে নেওয়া কোনোভাবে হতে পারে না। হ্যাঁ আমি এ কারণে বলছি ওদের এক্সপ্রেস করার ওয়েটা ভুল ছিল। এই যে ভুল আর সঠিক, এটা কি আমরা ওদেরকে বুঝাইতে পারছি কিনা? এটা আপনি সঠিক বলেছেন যে আমাদের কালচারটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকে অবশ্যই চেঞ্জ করা উচিত এবং এভাবে কোনো ধরনের অপরাধের পর বিচার নিজের হাতে তুলে নেওয়ার যে একটা টেন্ডেন্সি আছে আমাদের সমাজে, সেটাকে পরিবর্তন করা উচিত। যাই হোক, সেই দায়িত্ব আমাদের আজকের সেই আলোচনা নিয়ে কোনো কথা বলবার কোনো সুযোগও নাই, এটা অনেক আলাদা একটা আলোচনা। তো আপনাকে অনেক ধন্যবাদ মাসুদ মান্নান, আপনি খুব সুন্দরভাবে ঘটনাটি তুলে ধরেছেন আবারও, কেন সেখানে মানুষ আক্রমণ করেছিল এটা আপনি খুব সুন্দরভাবে পারসেপশনটাকে আপনি ব্যক্ত করেছেন এবং এক্সপ্লেন করেছেন। আপনাকে ধন্যবাদ। জনাব এমডি শরীফুল ইসলাম, আপনার কথা শুনে আজকের অনুষ্ঠান শেষ করব, আপনি আপনার শেষ কথা বলবেন। আসলে আমার শেষ কথা বলতে এখনকার পরিস্থিতি যেটা, সেটা হলো যেহেতু অভিযোগকারী আবু বকর আব্বা, তিনি বিষয়টা অনুতপ্ত এবং দুঃখিত, এবং আমাদের কে উনি মজলিসের মধ্যে যিনি আহ, আমাদের সাথে ওয়াদা করেছেন, এবং তিনি এই ব্যাপারে আমাদেরকে আন্তরিক সহযোগিতা করবেন, এবং ওস্তাদকে ওইখান থেকে ছুটে আনা পর্যন্ত তিনার উপস্থিতি, অর্থ সহ সবকিছুতে উনি আমাদের সাথে জড়িত থাকবেন। আর এই যে আমার এক ভাই বললেন যে এখানে সুযোগ সন্ধানী কিছু সুযোগ নিতে চাইছে, এখনো চাইতেছি। আরেকটা বিষয় হলো আমি একটু ক্লিয়ার করতে চাই, সেটা হলো আমরা মুসলমান, আমাদের কোনো পাট নাই ভাগ নাই। আমরা একটা একটা কথাই, আমরা মুসলিম। আমাদের কোরআন এক, আমাদের মাদ্রাসা এক, আমাদের মসজিদ এক, আমাদের কাবা এক। সেক্ষেত্রে আমাদের মাঝে কেন হিন্দুরা আসবে? আমরা আসলে এখানে আমাদের যে একটা বিষয়, সেটা হলো আমাদের মাঝে যে হিন্দুরা হিন্দুরা আসবে বলতে হিন্দুরা সেখানে কি হিন্দুরা ছিল? হ্যাঁ, 2 জন হিন্দু অলরেডি ছিল, এবং হিন্দুরা জুতা পায়ে দিয়ে অফিসে ঢুকে ওই হুজুরকে আক্রমণ করছে, মারধর করছে, এবং সিসি ক্যামেরা ফুটেজ ভাঙছে। তো এই যে ভাই বলছে সুযোগ সন্ধানী, এই যে হিন্দুদেরকে আমরা সুযোগ দিই, আমার কথা হলো হিন্দুদেরকে আমরা সুযোগ দিই। আমরা কিন্তু আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই, আমরা ভাই তবে ভাই। না, এখানে আরেকটি ব্যাপারও আছে রয়েছে। আপনি যে অপরাধটি আমরা শুনেছি, বলাৎকারের অপরাধের পরিপ্রেক্ষিতে আমি মনে করি যে মানে মানুষের ভিতরে যে একটি জিঘাংসা তৈরি হবে বা হওয়ার কথা, সেটা হিন্দু মুসলিম নির্বিশেষে সবার ভিতরেই হবে। কারণ আপনার সন্তানের প্রতিও যদি এমন আচরণ হয়, আমি মনে করি যে আমার শুভাকাঙ্ক্ষী কোনো হিন্দু হলে তার ভিতরেও, কিন্তু যে ওয়েটা তারা অবলম্বন করেছে সেটাকে আমরা কোনোভাবেই সমর্থন করি না। সেখানে আমি ধর্মটাকে বিশেষভাবে সামনে আনতে চাই না, কারণ হলো ঘটনা যেটা হয়েছে সেটা যদি সত্যি হতো তাহলে ধর্ম নির্বিশেষে সবার ভিতরেই এই ক্ষুব্ধতা প্রকাশ হবার কথাই, আমি সে কারণেই বলছি। আমি আপনার চ্যানেলের মাধ্যমে গোটা জাতিকে, আমার বিশেষ করে বাংলাদেশের সবাইকে বলতে চাই, ইনশাআল্লাহ আমি একজন গর্বিত ওস্তাদ। আমি আশা করি
আমাদের মেডিকেল টেস্ট রিপোর্ট ইনশাআল্লাহ একেবারে নেগেটিভ আসবে। আমরা আশাবাদী অচিরেই ওমর ফারুক নিঃশর্ত মুক্তি পাবে। এবং আমি আপনার মাধ্যমে আরো জানিয়ে দিতে চাই, ছেলের বাবার মতো যদি তারা কোনো রকম, ঠিক আছে আমি সব কিছুতেই মেনে নেব, কিন্তু তারাও আত্মসমর্পণ করতে হবে। আমাদের কচুয়ার মুরব্বীরা আছেন, বিশেষ করে ওস্তাদুল হফাজ আব্দুল হক সাহেব হুজুর আছেন, এবং আজকে আমাদের বেফাক এবং হেফাজতের নেতৃবৃন্দরাও গেছেন, সকলের অবগত আছেন যে হিন্দুগুলি, বিশেষ করে 2 জন হিন্দু এবং আরো 4-5 জন যারা আছেন, তারাও অতি দ্রুত আত্মসমর্পণ করতে হবে। আর না করলে জিনিসটা তারা কি continue ভিন্ন করতে কোনো হবে। ভূমিকা অবলম্বন করেছে, যে অতি উৎসাহী হয়ে এটাকে কি ঘোলাটে করার চেষ্টা করেছিল হিন্দুরা? হ্যাঁ, হ্যাঁ, আপনি জানেন এখনো তো? তারা বিভিন্ন জায়গায় গণমাধ্যমে কিছু লেখালেখি করতেছে, আমরা অবজার্ভ করতেছি। আমরা আসলে কেন নীরব এটা জাতি বুঝতেছি, এবং আমরা না, বিষয়টা হলো সেদিনকার দায়িত্ব তারা পালন করেছে, সেটাকে আমরা অবশ্যই ইন্সপায়ার করি। এই ধরনের ঘটনা হলে তারা অবশ্যই প্রতিবাদের ভাষা তারা এবং তারা কণ্ঠ তারা রেজ করবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম তারা যদি এখন এটাকে নিয়ে অন্যরকম মোড় ঘোরাতে চায় অথবা এটাকে অন্যদিকে ধাবিত করতে চায় এই ঘটনাকে, তাহলে অবশ্যই আমি তাদের চাই বিরুদ্ধে তারা যেহেতু অতি উৎসাহিত হয়েও হতে পারে, এবং কোনো ইন্ধনও হতে পারে, এবং কোনো আস্তিক নাস্তিকদের প্ররোচনায় পড়েও হতে পারে। এবং আমি বলবো এই ছেলের বিষয়, যে হাফেজ ওমর ফারুকের বিষয় যে অভিযোগ আনছে, আমাদের কচুয়ার বর্তমান দায়িত্বশীল সরকারের, আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত নাই, সর্বসম্মতিক্রমে সকলেই তার পক্ষে কাজ করতেছে। শুধু তার চেহারা দেখে নয়, তার সবকিছু তদন্ত করেই আমরা তার পক্ষ নিয়েছি। আমি যে একজন ওস্তাদ, আমি শুনিয়ে কিন্তু কাউকে ফোন দিই নাই, আমি কিন্তু শুনিয়ে কিন্তু কারোর সাথে পক্ষ নিই না। আমরা পুরা রাত্র অবজার্ভ করছি, পরের দিন অবজার্ভ করে সরজমিনে ওস্তাদুল হফাজ আব্দুল হক সাহেব হুজুরের নির্দেশ ক্রমে আমি ওইখানে গেছি, ছেলের বাবার সাথে কন্ট্যাক্ট করছি, ছেলের মামার সাথে কন্ট্যাক্ট করছি, ছেলের নানার সাথে কন্ট্যাক্ট করছি। এছাড়াও রহিমানগর কচুয়া বাজারের ব্যবসায়ীদের সাথে আমি কন্ট্যাক্ট করে, এবং আমাদের সাংবাদিক ভাই এই যে যিনি আমাদের সাথে যুক্ত আছেন, অ্যাডভোকেট সরব সব সহ, আমরা এই জিনিসটা একেবারে ক্লিয়ার। বাকি আমরা অপেক্ষায় আছি যে এই বিষয়টা যেত, যারা এই সুযোগে সন্ধানী যাই চাইছেন, আমরা এই গোলাটে করে সরকারের বিপক্ষ যাবো না, সরকারের পক্ষে আমরা ভাই ভাই, আমাদেরকে এই সুযোগ সন্ধানী করে আর দাবানোর চেষ্টা করবেন না। অতএব প্লিজ, আমরা সকলে মুসলিম, আমরা সকলে ভাই ভাইও থাকতে চাই, আমরা কোনো হানাহানি মারামারি করতে চাই না। আপনারা অতি দ্রুত, যে হুসাইন সাহেব যে মাদ্রাসার অধ্যাপক যে বলেছেন একটা বিষয়ে যে মামলা করা হয়েছে, আমার মনে হয় এখানে ওনার একটু মিস্টেক আছে, ওনাকে যদি কালেক্ট করা যেতে পারে। মামলা রেডি আছে, আমি যতটুকু জানি মামলা রেডি আছে, মুরব্বীদের অনুমতি ক্রমে এটা স্থগিত করা আছে, এখনো করা হয় নাই, তবে এটা যে কোনো মুহূর্তে করা হয়ে যেতে পারে। এই জন্য আমি জি, আমি আপনাকে অনেক ধন্যবাদ। জি, আপনাকে অনেক ধন্যবাদ জনাব শরীফুল ইসলাম এবং অন্যান্য অতিথিরা যারা আমার সাথে যুক্ত হয়েছেন। দর্শক, আমি একটা কথাই বলবো যে আজকে কোনো না কোনোভাবে আমরা যে সিসি ক্যামেরার বদৌলতে আমরা কিছু কথা বলবার সুযোগ পেয়েছি, এবং এই নিয়ে প্রশ্ন উঠছে সর্বমহলে যে এই সিসি ক্যামেরার বদৌলতে যে ঘটনাটি এখন আমরা জানতে পারছি বা দেখতেও পারছি প্রমাণ সহকারে, যে এই ঘটনার পেছনে যাকে অভিযুক্ত করা হয়েছে জনাব হাফেজ ওমর ফারুক, তার ভূমিকা যেভাবে অভিযোগ করা হয়েছিল এই বলাৎকার হওয়া শিশুর পক্ষ থেকে, সেটা এখন শুধুমাত্র সন্দেহ মাত্র, প্রমাণ আমরা পাইনি বা দেখিনি, এই ধরনের কথাই আমরা শুনতে পাচ্ছি ওই জায়গা থেকে যারা দেখেছে এই ভিডিওটিকে। কিন্তু সেখানে যদি এই সিসি ক্যামেরাটি না থাকতো, তাহলে কি হতো ঘটনাটি? তাহলে ঘটনাটি হতো অবশ্যই আলেম সমাজ থেকে আরেকটা কন্টিনিউয়েশন, বলাৎকারের শিকার হয়েছে তারা সবসময় যেভাবে করে থাকে, এটাও একটি ঘটনা হিসেবেই, এবং আলেম সমাজের প্রতি সবাই ক্ষুব্ধ বিক্ষুব্ধ হয়ে যার যার মতো থেকে আলেম সমাজের প্রতি একটি ঘৃণাই প্রকাশ করতো মাত্র। দর্শক, আমরা কোনোভাবেই চাই না, আলেম সমাজের পক্ষ থেকে সবচেয়ে বেশি আমাদের আশা যে এই ধরনের ঘটনা কখনোই যেন পুনরাবৃত্তি না হয়। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এর পেছনে সমাজের কিছু কিছু যারা আলেম সমাজকে হেয় প্রতিপন্ন করবার জন্য সবসময় চেষ্টা করে যাচ্ছে, তাদের ভূমিকার প্রতিও কিন্তু আমাদের নজর রাখতে হবে, তাদের বিভিন্ন ধরনের অপচেষ্টার প্রতিও নজর রাখতে হবে। কারণ আমরা চাই না আমাদের এই দেশে ধর্ম বর্ণকে সামনে রেখে কোনো ধরনের অঘটন সামনে আসুক, কোনো ধরনের বিশৃঙ্খলা সামনে আসুক, সামাজিক অসঙ্গতি সামনে আসুক। আমরা চাই আমাদের আলেম সমাজ তারা যেভাবে তাদের জীবন প্রবাহ পরিচালনা করছে
এবং আমাদেরকে যেভাবে পরিচালিত করবার জন্য আহ্বান করছে, এ সব কিছু তাদের মতো করে স্বাভাবিকভাবে তারা করতে থাকুক। কিন্তু যারা এই আলেম সমাজের যা স্বাভাবিক জীবন ব্যবস্থাকে ব্যাহত করতে চাচ্ছে, আমরা তাদেরকে ঘৃণা করি। আমরা তাদেরকে অবশ্যই, আমরা যারা স্বাভাবিক জেনারেল লাইফ লিড করি বা স্বাভাবিক জীবন ব্যবস্থা আমরা পরিচালনা করি, আমাদের জায়গা থেকে আমাদেরকে অবশ্যই ভয়েস রেজ করতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে। যারা এই ঘটনাকে পুঁজি করে আলেম সমাজকে অপমানিত করতে চায়, আলেম সমাজকে অন্যদিকে ডাইভার্ট করে তাদেরকে হেয় প্রতিপন্ন করতে চায়, অবশ্যই আমাদের কথা বলতে হবে। আমি আপনাদের সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে আজকের অনুষ্ঠানটিকে আপনারা অবশ্যই আপনাদের টাইমলাইনে শেয়ার করুন এবং ফেস দ্য পিপলের সাথে থাকবেন। আমি সাইফুর সাগরের সাথে থাকবেন। আমি চাই সত্য ঘটনার উন্মোচন করতে, সে যেটাই হোক, কারণ আমরা সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করি না। ধর্ম বর্ণ নির্বিশেষে একসাথে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশের স্বাধীন বাংলাদেশে আমরা পাশাপাশি সহনশীলতার সাথে বসবাস করতে চাই। কোনোভাবে ধর্মীয় বিভেদ আমরা চাই না আমাদের সমাজে সামনে আসুক। ধন্যবাদ সবাইকে। অতীতের আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য দর্শক আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পেজে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। খুদা হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।